নমস্কার গল্পপ্রেমী শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অডিও স্টোরি বাড়ির নতুন পর্বের আসরে। আমি এবং আপনাদের সাথে আছেন অলোকেশ। আগের পর্বে আমরা দেখেছি রুদ্র ও শ্রেয়ার সম্পর্কের এক টানাপোড়েন, যেখানে একদিকে রুদ্রর তীব্র জিদ আর অন্যদিকে শ্রেয়ার বুক ভরা ভয় ও অনিশ্চয়তা। বাধ্যবাধকতা আর এক ছদ্মবেশ দিয়ে যে অচেনা বন্ধনের সূচনা হয়েছিল, সেই পথ চলা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। শ্রেয়া কি পারবে রুদ্রর এই কঠোর স্বভাব আর অচেনা পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে, নাকি তাদের সম্পর্কের মাঝে লুকিয়ে আছে অন্য কোনো বড় বিপর্যয়? চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অচেনা বন্ধন পর্ব ৩। রুদ্রদের গাড়িটা ওদের ম্যানশনের বাইরে এসে থামে। এই ম্যানশনটা বারাসতের কাছেই। রুদ্র নিজে গাড়ি থেকে নেমে শ্রেয়ার দিকের দরজাটা খুলে দেয়। শ্রেয়াও বেরিয়ে আসে এবং পুরো ম্যানশনটিকে অবাক হয়ে দেখতে থাকে। রুদ্র ওর হাত ধরে ওকে ভিতরে নিয়ে যায়। ভিতরে একজন গৃহ সহায়িকা ছিল। ও রুদ্রকে আসতে দেখে ওর সামনে এসে মাথা নত করে দাঁড়ায়। রুদ্র তাকায় শ্রেয়ার দিকে। আপাতত কয়েকদিন আমরা এখানে থাকবো, তারপর আমি তোমাকে নিয়ে লন্ডন যাবো। কি? শ্রেয়া রুদ্রর মুখে লন্ডন যাবার কথা শুনে অবাক হয়ে যায়। লন্ডন? লন্ডন কেন যেতে হবে? কারণ আমার পুরো পরিবার তোমার সঙ্গে দেখা করতে চায়, সেই কারণে আমাদের যাওয়াটা খুব জরুরি। মাও ফোন করেছিলেন, তিনিও আমাদের সঙ্গে দেখা করতে চান, তাই আমরা 2 দিন পর লন্ডন রওনা দেবো। কিন্তু আমি যেতে চাই না। রুদ্র শ্রেয়ার কথা শুনে অবাক হয়ে যায়। তারপর বাড়ির পরিচারিকাকে আদেশ দেয়, তুমি যাও যাও, আমাদের খাবারগুলো তৈরি করো, যাও। ওকে স্যার। মহিলাটি মাথা নিচু করে সেখান থেকে চলে যান। রুদ্র তারপর শ্রেয়ার হাত ধরে ওকে একটা রুমে নিয়ে যায় এবং রুমের দরজাটা বন্ধ করে দেয়। শ্রেয়া রুমটা দেখে রুদ্রকে জিজ্ঞাসা করে, এটা কার রুম? এটা আমার রুম। কিন্তু আপনি তো এখানে এই প্রথমবার এলেন, তাহলে এত বড় ম্যানশন আর এই রুম, আমি না এসব কিছু বুঝতে পারছি না রুদ্রবাবু। আমি এখানে প্রথমবার আসছি না, আমি আগেও এসেছি। এই এলাকায় আমাদের একটা বিরাট বড় ফ্যাক্টরি আছে, আর আমি যেখানেই যাই সেখানেই আমার থাকার জন্য ম্যানশনের ব্যবস্থা আমার লোকেরা করেই রাখে। ওরে বাবারি! অবাক হচ্ছে কেন? আমি হোটেলে থাকতে পছন্দ করি না যে। হ্যাঁ, সেই ভালো কথা, কিন্তু আমি লন্ডনে যাব না। রুদ্র এবার শ্রেয়ার মুখে সেই একই কথা শুনে প্রচন্ড রেগে যায়, ওকে দেওয়ালের দিকে ঠেলে দেয়। তারপর ওর দুপাশে নিজের দুটো হাত রেখে রাগি চোখে ওর দিকে তাকায়। শ্রেয়া রুদ্রর রাগ দেখে তাড়াতাড়ি চোখটা নামিয়ে নেয়। রুদ্র ওর থুতনি ধরে ওর মুখটা উপরের দিকে তোলে, শ্রেয়ার চোখের দিকে চোখ রাখে। তুমি কি ভাবছো আমি এখন তোমাকে একা ফেলে রেখে চলে যাব? যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে আমি বলবো তুমি একদম ভুল ভাবছো। তোমার ইচ্ছে হোক বা না হোক, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। তুমি সবে মাত্র একটা বড় বিপদ থেকে বেরিয়ে এসেছো, তারপরও তুমি আমার সঙ্গে যেতে চাইছো না কেন শ্রেয়া? এত সাহস কেন তোমার? আমি এরপর তোমাকে একা ফেলে রাখার রিস্ক কোনোভাবেই নিতে চাইছি না। কিন্তু রুদ্রবাবু, আমার দিকটাও তো একটু বুঝতে চেষ্টা করুন। মানে এখানে আমার পরিবার থাকে, আমি তাদের সবাইকে ফেলে রেখে তো এভাবে চলে যেতে পারি না। তোমার পরিবারকে নিয়ে তুমি পরে ভাববে, ভুলে যাও না সবার আগে তোমার একটাই পরিচয়, তুমি দা রুদ্র প্রতাপ ব্যানার্জির স্ত্রী। সেই কারণে পরিবারের চিন্তা এখন মাথা থেকে বাদ দাও, আর যদি চিন্তা করতে ইচ্ছে করে খুব, তাহলে আমাকে নিয়ে চিন্তা করো। ও আরেকটা কথা, আমার পুরো পরিবার এখনো তোমাকে দেখেনি, শুধু আমার মা তোমাকে চেনে। তাই তোমার এবারে আমার সঙ্গে যাওয়াটা খুব জরুরি, কারণ সবাই ওখানে রুদ্র প্রতাপ ব্যানার্জির স্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় শ্রেয়া, তাই তোমার আমার সঙ্গে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। শ্রেয়া আর কিছু বলে না, কারণ ও জানে ও যাই বলুক রুদ্র কোনোভাবেই ওর কথা শুনবে না। রুদ্র অলরেডি ডিসাইড করে ফেলেছে যে ও ওকে লন্ডনে নিয়ে যাবেই, যাই হয়ে যাক না কেন। এবার ওকে কেউ আটকাতে পারবে না। রুদ্র শ্রেয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে ওঠে, শ্রেয়া, তোমার মনে হচ্ছে না তুমি একটা কিছু ভুলে যাচ্ছ? হ্যাঁ, কি আবার ভুলে গেলাম? আমি তোমাকে এত হেল্প করলাম, যদি আজকে আমি সঠিক সময় না আসতাম তাহলে ওই ছেলেটা তোমাকে বিয়ে করে ফেলতো। আমি সময় মতো এসে তোমাকে ওর থেকে বাঁচিয়েছি, এমনকি তোমার পরিবারকেও আমি বাঁচিয়েছি। কই, তারপর তো তুমি সেরকম কিছুই আমাকে বললে না। থ্যাংক ইউ সো মাচ রুদ্রবাবু। রুদ্রর কথা শুনে শ্রেয়া এবার নিজের ভুলটা বুঝতে পারে, তাড়াতাড়ি করে বলে ওঠে, সত্যি আজ যদি আপনি সময় মতো না আসতেন তাহলে কি হতো কে জানে। শুধুই থ্যাংক ইউ সো মাচ রুদ্রবাবু, ব্যাস। মানে হ্যাঁ, এছাড়া আর কি বা বলবো? মানে সিরিয়াসলি শুধু থ্যাংক ইউ, জাস্ট এইটুকুই। তোমার মনে হচ্ছে না এখন নিজে থেকেই তোমার আমার ঠোঁট অন্তত একবার কিস করা উচিত? রুদ্রর মুখে এই কথা শুনে শ্রেয়ার কান গরম হয়ে যায়, আর সেই সঙ্গে লজ্জায় ওর মুখ লাল হয়ে ওঠে। রুদ্র ওর এক্সপ্রেশন দেখে মিটমিট করে হাসে। শ্রেয়া চোখ নামিয়ে নেয়। রুদ্রবাবু, আমি আপনাকে বলেছি তো আপনাকে 1 বছর ওয়েট করতে হবে। আমি সত্যি জানি না 1 বছর কবে শেষ হবে। ওকে, লিভ ইট, যাও তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নাও, আর কতক্ষণই তুমি এই সমস্ত কিছু পরে থাকবে? মানে এবার কি আমি বলছি, যাও গিয়ে সমস্ত জামা কাপড়গুলো চেঞ্জ করে নাও। সারাদিন ধরে এরকম বেনারসি পরে কোণে সেজে বসে থাকবে নাকি তুমি? কিন্তু শ্রেয়া ওর নিজের পোশাকের দিকে তাকিয়ে বলে, মানে আমি আমি এখন এসব
চেঞ্জ করলে পরবোটা কি? আমার তো সঙ্গে আর কোনো জামা কাপড় নেই। যদি বাড়ি যেতাম তাহলে না হয় বাড়ি থেকে কয়েকটা জামা কাপড় গুছিয়ে সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু আপনি তো আমাকে সরাসরি একেবারে এখানে নিয়ে চলে এসেছেন। এখন এখানে আমি কি করবো বলুন তো? উফ, শ্রেয়া, রুদ্র ওর হাতটা ধরে ওকে ওয়ার্ড্রপের কাছে নিয়ে যায় এবং ওয়ার্ড্রপটা খুলে বলে, দেখো প্রচুর জামা কাপড় এখানে রাখা রয়েছে, হ্যাঁ তোমার যেটা খুশি তুমি সেইটা করতে পারো। শ্রেয়া অবাক হয়ে দেখে এখানেও সব আলাদা আলাদা ব্র্যান্ডের দামি দামি সব জামা কাপড় আগে থেকেই সাজিয়ে রাখা আছে। শ্রেয়া এত দামি দামি জামা কাপড় দেখে অবাক হয়ে রুদ্রর দিকে তাকায়। রুদ্র ওকে চোখের ইশারায় বোঝায়। শ্রেয়া মাথা নেড়ে একটি ড্রেস নিয়ে ক্লোসেট রুমে চলে যায়। কিছুক্ষণ পরে চেঞ্জ করে বেরিয়ে আসে এবং রুমে এসে দেখে যে রুদ্র সেখানে নেই। শ্রেয়া বাথরুমের দরজা খুলে ভিতরে যায়, কিন্তু ভিতরের দৃশ্য দেখে ও হঠাৎ পরিত্রাহী চিৎকার করে ওঠে, কারণ রুদ্র সেখানে বাথটাবে সম্পূর্ণ খালি গায়ে কোনো পোশাক ছাড়াই বসেছিল। শ্রেয়া ওকে দেখে তাড়াতাড়ি চোখটা বন্ধ করে ফেলে। সে রেগে গিয়ে পিছন দিকে ঘুরে দাঁড়ায়। রুদ্রবাবু, আপনার কি লজ্জা শরম বলে কিছুই নেই? হ্যাঁ, এইভাবে বাথরুমের দরজা খুলে রেখে কে স্নান করে বলুন তো? আর আপনার গোটা শরীরে একটা সুতোও নেই। মানে এখন যদি ওনাকে চলে আসতো। রুদ্র ওর কথার কোনো উত্তর দেয় না। শ্রেয়া আস্তে আস্তে চোখ খোলে, কিন্তু ওর সাহস হয় না পিছন ফিরে রুদ্রর দিকে তাকাবার। শ্রেয়া ওইভাবে দাঁড়িয়ে থাকে। কি হলো রুদ্রবাবু? আমার কোনো কথা জবাব কেন দিচ্ছেন না? দেবো, তার আগে তুমি আমার দিকে তাকাও। তুমি পিছন ফিরে দাঁড়িয়ে থাকলে আমি কোনোদিনই তোমার কথার উত্তর দেবো না। আমাকে যদি কিছু বলতে চাও তাহলে আমার দিকে তাকিয়ে বলো। আমার আপনাকে কিছু বলা নেই। এই কথাটা বলে শ্রেয়া দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে যেতে যায়, কিন্তু রুদ্র তখনই পিছন থেকে ওর হাতটা ধরে ওকে নিজের কাছে টেনে নিয়ে আসে। ব্যালেন্স হারিয়ে শ্রেয়া রুদ্রর বাহুডোরের মধ্যে চলে আসে। সম্পূর্ণ ভিজে শরীরে রুদ্রকে দেখতে অসম্ভব হট লাগছিল। হঠাৎ করে রুদ্রর এত কাছে চলে আসায় শ্রেয়ারও হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। রুদ্রর শরীর থেকে মৃদু সুবাস ভেসে আসছিল, তা শ্রেয়াকে মুহূর্তের মধ্যে মোহিত করে ফেলেছিল। শ্রেয়া আবেশে ওর চোখ বন্ধ করে ফেলে। রুদ্র ওর মুখের অভিব্যক্তি দেখে হেসে ওঠে, তারপর শ্রেয়ার হাত দুটো ধরে নিজের মুখের ওপরে রাখে। এই নাও ডার্লিং, রিল্যাক্স। ভালো করে আমাকে স্পর্শ করে অনুভব করো, তোমার ভালো লাগবে। কারণ তুমি জানো আমি এক ও একমাত্র শুধু তোমারই। আমি নিজেকে তোমার হাতে সঁপে দিচ্ছি। তুমি আমার সাথে যা ইচ্ছে করতে পারো, আমি তোমাকে একবারও থামাবো না। তুমি চাইলে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারো। রুদ্রর কথা শুনে শ্রেয়ার কান গরম হয়ে ওঠে। ও লজ্জায় চোখ নামিয়ে নেয়। রুদ্র এরপর শ্রেয়ার কানের পাশে কিস করতে শুরু করে। শ্রেয়া প্রচন্ড লজ্জা পেয়ে ছিটকে বাইরে যেতে চায়, কিন্তু রুদ্র ওর হাতটা ধরে ওকে আবারও নিজের কাছে টেনে নেয়। তারপর রুদ্র শ্রেয়াকে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়ায় আর শাওয়ার চালু করে দেয়। শ্রেয়া রুদ্রর চোখের দিকে তাকায়। ওর চোখে শ্রেয়া নিজের জন্য অগাধ ভালোবাসা দেখতে পায়। এবার ও লজ্জায় পিছন ঘুরে যায়। রুদ্র শ্রেয়াকে পিছন ফিরতে দেখে ওর ড্রেসের পিছনের জিপটা খুলতে শুরু করে। রুদ্রকে এই কাজ করতে দেখে শ্রেয়া দু হাত দিয়ে সামনের দেওয়ালে ভর দিয়ে দাঁড়ায়। রুদ্রবাবু, আপনি কি করছেন? আপনি বলেছিলেন যে আপনি 1 বছর অপেক্ষা করবেন। ডোন্ট ওয়ারি। রুদ্র নিজের থুতনি শ্রেয়ার ঘাড়ের ওপর রেখে ওর কানের কাছে মুখটা এনে ফিসফিস করে ওঠে। আমি শুধু তোমাকে আদর করব, একটু কিস করব, তবে এর থেকে বেশি কিছু নয়। আমার প্রমিস আমার মনে আছে। তোমার পারমিশন ছাড়া আমি তোমার সঙ্গে কিচ্ছু করব না। এই বলে রুদ্র শ্রেয়ার ড্রেসের জিপটা খুলে দেয়। এখন শ্রেয়ার পিঠ সম্পূর্ণ উন্মুক্ত। শ্রেয়ার প্রচন্ড লজ্জা করছিল। ও তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে। রুদ্র হাসি মুখে শ্রেয়ার পিঠের উপর থেকে ওর চুলের গোছাটা একপাশে সরিয়ে দেয়। তারপর আস্তে করে ওর পিঠে ঠোঁট জমায় আর তারপর কিস করতে শুরু করে। শাওয়ারের জলে তখন ওরা দুজনেই শিখত। রুদ্র তারপর শ্রেয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ওর কোমর ধরে ওকে নিজের আরো কাছে টেনে নেয়। তারপর রুদ্র ওর গলায় কিস করতে শুরু করে। এই নতুন অনুভূতিতে শ্রেয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। শ্রেয়া হালকা হেসে রুদ্রর দিকে তাকায়। দুজনের হৃদস্পন্দন তখন তড়িৎ বেগে ছুটে চলেছে। রুদ্র কখনো শ্রেয়ার মুখ, কখনো গলা আর কখনো চিবুকে কিস করে চলছিল, আবার কখনো শ্রেয়াকে পিছন দিকে ঘুরিয়ে ওর পিঠে কিস করে যাচ্ছিল। শ্রেয়া ওর পিঠে রুদ্র হৃদস্পন্দন অনুভব করতে পারছিল, তাই সে উত্তেজনার তীব্রতায় চোখ বন্ধ করে ফেলে। আর অন্যদিকে রুদ্র তখন শ্রেয়ার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিল। দুজনেই একে অপরের অনুভূতিতে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল। দুজনেই তখন চোখ বন্ধ করে সুখানুভূতিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে চলেছে। কিছুক্ষণ পর শ্রেয়া চোখ খুলে রুদ্রর দিকে ঘুরে দাঁড়ায়। শ্রেয়ার শ্বাস তখনও ঘন ঘন ওঠানামা করে চলেছে। ও ধীরে ধীরে চোখ তুলে রুদ্রর দিকে তাকায়। রুদ্রর চোখে এমন একটা উদ্দাম মাদকতা যে শ্রেয়া কিছুতেই চোখ সরিয়ে নিতে পারছে না। মুহূর্তের মধ্যেই সেই মাদকতায় হারিয়ে যায় সে। রুদ্র আবারও শ্রেয়ার একটা হাত ধরে, অন্য হাত ওর কোমরে রেখে ওকে নিজের দিকে টেনে নেয়। তারপর ওর ঠোঁট শ্রেয়ার ঠোঁটের উপর রাখে আর আসলে সে শ্রেয়ার ভিজে ঠোঁট জোড়া চুষতে শুরু করে। শ্রেয়াও আস্তে আস্তে নিজেকে রুদ্রর হাতে সঁপে দেয়। মুখে কিছু না বলে শ্রেয়াও রুদ্রর শরীর, মুখ, ঠোঁটে কিস করতে শুরু করে দেয়। দুজনে দীর্ঘক্ষণ একে অপরকে চুম্বন করতে থাকে আর এইভাবেই ওরা একে অপরের মধ্যে হারিয়ে যায়।
কিছুক্ষণ পর দুজন রুমে আসে। রুদ্র শ্রেয়াকে নিয়ে গিয়ে আয়নার সামনে একটা চেয়ারে বসায়। তারপর যত্ন করে টাওয়াল দিয়ে ওর মাথাটা মুছিয়ে দিতে শুরু করে। শ্রেয়া তখনও আয়নার মধ্যে দিয়ে রুদ্রকেই দেখছিল। ওর ঠোঁটে হালকা হাসি লেগেছিল। এখন ওর আস্তে আস্তে রুদ্রকে ভালো লাগছে। শ্রেয়া ধীরে ধীরে রুদ্রকে ভালোবাসতেও শুরু করেছে। রুদ্র শ্রেয়ার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি হলো? শ্রেয়া মাথা নাড়ে, কিছু বলে না। আর তারপর নিজের মনের কথা ভেবে নিজেই লজ্জা পেয়ে হাসতে থাকে। রুদ্রও হাসে। কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে নিচে খাবার খেতে আসে। বাড়ির পরিচারিকা এসে ডাইনিং টেবিলে খাবার রেখে চলে যায়। রুদ্র শ্রেয়ার দিকেই তাকিয়ে থাকে। কি হয়েছে, খাবেন না? আজ তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দিলে, তাহলে আমি খাবো। আমি কেন খাওয়াতে যাবো? আপনি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে হাতে করে খাইয়ে দিতে হবে আপনাকে? সেসব বলে কোনো লাভ নেই। আজ আমি হয় তোমার হাতেই খাবো, আর নয়তো আজ সারাদিন আমি উপোস করেই থাক। ঠিক আছে, তাহলে আপনি উপোস করেই থাকুন। এই বলে শ্রেয়া নিজের খাবার খেতে শুরু করে দেয়। রুদ্র চুপচাপ বসে বসে ওকেই দেখতে থাকে। শ্রেয়া ও রুদ্রর দৃষ্টি নিজের উপর অনুভব করছিল, কিন্তু ও ইচ্ছে করে রুদ্রর দিকে তাকায় না। খাবার শেষ করে শ্রেয়া উঠে যেতে চায়, কিন্তু রুদ্র ওখানেই বসে থাকে, এমনকি শ্রেয়াকে থামায় না পর্যন্ত। প্রায় 2 মিনিট পর শ্রেয়া আবার ফিরে এসে রুদ্রর পাশে বসে। ওহো, এই আপনি না ভীষণ জেদি আর এক হয়ে, জানেন তো? এই কথাটা বলে শ্রেয়া এক টুকরো পরোটা ছেড়ে নিয়ে একটু চিকেন দিয়ে সেটা রুদ্রর মুখের দিকে বাড়িয়ে দেয়। নিন। তোমার ভালোবাসা পেতে যদি আমাকে একটু জেদি আর একদমই হতে হয়, তাহলে আমার তাতে কোনোই আপত্তি নেই। আমি তোমার জন্য সবকিছুতেই রাজি। আচ্ছা, আজ যদি আমি না আসতাম তাহলে কি সত্যি উপোস করে থাকতেন? আমি তো জানতাম। রুদ্র শ্রেয়ার হাতটা চেপে ধরে ওর চোখের দিকে তাকায়। আমি জানতাম আমার ম্যাডাম নিশ্চয়ই আসবেন। আমি না খেয়ে থাকলে সেটা তোমারও ভালো লাগবে না। যে তুমি যেমন বিশ্বাস করেছিলে যে আমি ঠিক ওই ছেলেটার হাত থেকে তোমাকে বাঁচাতে আসবো, ওর সঙ্গে কিছুতেই তোমার বিয়ে হতে দেবো না, তেমনি আমিও তোমাকে বিশ্বাস করি শ্রেয়া। এই কদিন তোমার সাথে থেকে আমি তোমাকে চিনে গেছি। তুমি মুখে কিছু বলো না ঠিকই, কিন্তু আমি জানি তুমি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছো। শ্রেয়া ওর কথা শুনে হেসে চোখ নামিয়ে নেয়। ঠিক তখনই বিক্রম ভিতরে এসে রুদ্রর সামনে মাথা নিচু করে দাঁড়ায়। স্যার, ম্যাডামের ফ্যামিলির লোকজন এসেছে, ওনাদের আমি বাইরের ঘরে বসিয়ে রেখেছি। ওনারা ম্যাডামের সঙ্গে দেখা করতে চান। শ্রেয়া আর রুদ্র একসঙ্গে বিক্রমের দিকে তাকায়। মা এসেছে। শ্রেয়া বিক্রমের কথা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওঠে। আমার মা, আমি এখনই মায়ের সঙ্গে দেখা করতে যাব। এই বলেই শ্রেয়া উঠে যেতে চায়, তখনই রুদ্র ওর হাত ধরে নিজের কোলে টেনে নেয়। শ্রেয়া ডাল সামলাতে না পেরে সরাসরি করে বসে পড়ে, আর রুদ্র সঙ্গে সঙ্গে ওর কোমরটা জড়িয়ে ধরে। মায়ের কাছে যাওয়ার এত কিসের তাড়া তোমার? হ্যাঁ? শ্রেয়া নত চোখে বিক্রমের দিকে তাকায়। ওর প্রচন্ড লজ্জা করছে, কারণ রুদ্র যখন এভাবে ওকে নিজের কোলে বসিয়ে রেখেছে তখনও বিক্রম সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বিক্রম ওদের দিকে তাকায় না, সে মাথা নিচু করে থাকে। কারণ ও জানে ও যদি একবার ভুল করেও চোখ তুলে শ্রেয়ার দিকে তাকায়, তাহলে রুদ্র ওর চোখ দুটো উপড়ে ফেলতে পারে। তাই বিক্রমের সাহস ছিল না এই সময় শ্রেয়া বা রুদ্র কারোর দিকে তাকানোর। শ্রেয়া আস্তে আস্তে রুদ্রর কানের কাছে মুখটা নিয়ে যায়। আমাকে ছেড়ে দিন না, আপনি দেখতে পাচ্ছেন না আপনার লোকও তো এখানে দাঁড়িয়ে আছে নাকি? আর আপনি এভাবে ওর সামনে আমাকে কোলে বসালেন, মানে একটু তো লজ্জা শরমের বালাই করুন। আপনি কিন্তু খুব বেহায়া। রুদ্র শ্রেয়ার কথা শুনে বিক্রমের দিকে তাকায়। সে তখনও নত মস্তকেই দাঁড়িয়ে আছে। ও তারপর আবারও শ্রেয়াকে বলে, বিক্রমের অত সাহস নেই যে ও আমাদের দিকে তাকাবে, কারণ ও খুব ভালো করেই জানে যদি এই ভুলটাও করে ফেলে তাহলে ও খুব ভয়ানক আর যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। তাই তুমি অন্যদের নিয়ে চিন্তা করাটা বন্ধ করো। চিন্তা যদি করতেই হয় তাহলে আমাকে নিয়ে চিন্তা করো, বুঝেছো? কথাগুলো বলে বিক্রমের দিকে তাকায় রুদ্র। ঠিক আছে, তুমি যাও, ওনাদের বলো একটু অপেক্ষা করতে, আমি শ্রেয়াকে নিয়ে এখনই আসছি। বিক্রম সামান্য মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। কয়েক মিনিট পর শ্রেয়া রুদ্র কোল থেকে উঠে দাঁড়ায়। রুদ্র উঠে দাঁড়িয়ে ওর কোমরে হাত রেখে ওকে নিজের দিকে টেনে নেয়। তারপর দুজনে মিলে হলে আসে। রুদ্রর জায়েন্ট সাইজ হলের সোফাতে দেবকী দেবী, তন্ময় আর সুপর্ণা বসে রয়েছেন। ওরা তিনজনই অবাক চোখে রুদ্রর এই ম্যানশনটাকে দেখছিল। রুদ্রর এই বিশাল ম্যানশনটা খুবই ঝলমলে আর জাঁকজমকপূর্ণ। এখানকার প্রতিটা জিনিসই খুব দামি আর বেশিরভাগই প্রায় বিদেশ থেকে আনা। এত বড় ম্যানশনের এত সব জিনিস দেখে সুপর্ণার মুখ তো বন্ধই হচ্ছে না। একইভাবে এখানকার কর্মচারীরাও খুবই সুশৃঙ্খল ভাবে নিজেদের কাজ করে চলছিল। সবাই নিঃশব্দে কাজ করে যাচ্ছে। এই সবকিছুই তন্ময় ও সুপর্ণা খুবই অবাক চোখে দেখছিল। এরই মধ্যে একজন এসে ওদের সামনের টেবিলে অনেক রকমের স্ন্যাক্স আর মিষ্টি জাতীয় খাবার সাজিয়ে রেখে দিয়ে যায়, আর সেই সঙ্গে অনেক রকমের জুসের গ্লাসও রেখে দিয়ে যায়। এত দামি দামি জিনিসপত্র, খাবার দাবার কোনো কিছুই ওরা এর আগে কখনো সচক্ষে দেখেইনি। সুপর্ণা ইতিমধ্যেই টুকটুক করে প্রায় সমস্ত খাবার টেস্ট করে ফেলেছিল। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল এক কথায় দুর্দান্ত। সুপর্ণা আর একটা প্লেট উঠিয়ে নিয়ে সেখান থেকে কিছু একটা মুখে দিতে চায়, তখনই দেবকী দেবী বলে ওঠেন, বোমা, গত 10 মিনিট ধরে তুমি একের পর এক সব খেয়েই চলেছো। দেখো, ভুলে যেও না আমরা এখানে খেতে আসিনি কিন্তু। সুপর্ণা দেবকী দেবীর কথা শুনে মুখ বাঁকিয়ে বলে, মা, তুমিও
দাও না, একবার খেয়ে দেখো। এই সব খাবার দাবার গুলো কিন্তু ভীষণ টেস্টি। এমন খাবার তো আমি জীবনে কখনোই খাইনি। এখানে যাই দেখছে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই ম্যানশনটা কত বড় আর কত সুন্দর। যদি আমি এখানে চিরকাল থাকতে পারতাম। এরকম বিরাট একটা ম্যানশনে থাকাই তো আমার স্বপ্ন মা। এখানে 5 মাস খাটার কত লোক আছে, বাড়ির কাউকে কোনো কাজ করতে হয় না, শুধু সারাদিন বিছানায় শুয়ে থাকো আর কাজের লোকদের ডাকো। একজন এসে পা মালিশ করবে আর একজন খাবার বানাবে। আহা, শ্রেয়ার জীবন তো সম্পূর্ণ বদলে গেছে মা। ও কত লাকি, তাই না? ওর কপালে রুদ্র প্রতাপ ব্যানার্জির মতো হাজবেন্ড ছুটে গেছে। ওর হাজবেন্ড কি বড় লোক, বুঝতে পারছো মা? মানে পুরো দুনিয়া ওনাকে চেনে। সবাই ওর হাজবেন্ডকে ভয় পায়। ওনার এক অর্ডারেই ওই হোমরা চোমরা পুলিশ অফিসার সাসপেন্ড হয়ে গেল। আর যে মলে আমি আর শ্রেয়া শপিং করতে গিয়েছিলাম, সেটা তো কত দামি মল ছিল, কিন্তু রুদ্রবাবুর কার্ড দেখানো মাত্রই সেই হলের ম্যানেজার আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করা শুরু করলো না যে কি বলবো তোমায়। এমনকি আমাদের তো না মলের বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। একেই বলে জানো তো মা, বড় লোকের রোয়াও। এদের তো দেখছি ব্যাপার স্যাপারটা আলাদা। সুপর্ণাকে এত বকবক করতে দেখে দেবকী দেবী ওর দিকে কটমট করে তাকান। বৌমার এসব কীর্তিকলাপে দেবকী দেবী ভীষণ রেগে গেলেন। সুপর্ণা তার শাশুড়ির রক্তচক্ষু দেখে তাড়াতাড়ি মাথাটা নিচু করে নেয়। ঠিক তখনই জুতোর আওয়াজ কানে আসে। সবাই সামনের দিকে তাকায়। ওরা দেখে রুদ্র ও শ্রেয়া ভেতর থেকে বাইরে আসছে। সুপর্ণা তাকায় শ্রেয়ার দিকে। শ্রেয়া যে ড্রেসটা পরে আছে সেটা দেখে সুপর্ণা বুঝতে পেরেছে ওটার অনেক দাম হবে, আর দেখতেও খুব সুন্দর। এত সুন্দর ডিজাইন দেখে সুপর্ণারও শ্রেয়ার এত দামি ড্রেস পরতে খুব ইচ্ছা করছিল। সুপর্ণা শ্রেয়ার কাছে গিয়ে ওর ড্রেসটার উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ওয়াও শ্রেয়া, তোর ড্রেসটা কি সুন্দর রে। তুই এটা কখন কিনলি? রুদ্রবাবু তোকে এটা গিফট করেছেন বুঝি? হ্যাঁ, আচ্ছা তোর পড়া হয়ে গেলে এটা আমাকে একদিন পড়তে দিতে পারলে? মানে আর শোন, কত কত দাম রে এই ডিজাইনার ড্রেসটা? শ্রেয়া সুপর্ণার এত প্রশ্ন শুনে ওর দিকে তাকিয়ে থাকে। বল না কত দাম? শ্রেয়া ড্রেসটার দাম 5 লক্ষ টাকা। আর আপনার যদি এটা পছন্দ হয় তাহলে শ্রেয়ার পড়া হয়ে গেলে এই ড্রেসটা আপনি নিজের কাছেই রাখতে পারেন, কারণ আমার ওয়াইফ যে ড্রেসটা একবার পরে সেটা দ্বিতীয়বার পরার ওরকম পারমিশন নেই। আমি ওর সমস্ত ড্রেস একবার পরা হয়ে গেলে দান করে দিই। আর আপনি তোর বৌদি, আপনি যদি চান তাহলে আপনিও নিতে পারেন। কি বললেন? সুপর্ণা রুদ্রর কথা শুনে হতবাক হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। ড্রেসের দাম 5 লক্ষ টাকা? আর শ্রেয়া এই ড্রেসটা একবার পরলে দ্বিতীয়বার পরতেই পারবে না? মাগো, তাহলে এই ড্রেস আমায় দিয়ে দিন রুদ্রবাবু, আর আপনার এই ম্যানশনটাও দিতে পারেন। রুদ্র সুপর্ণার মুখে এই কথাটা শুনে তীব্র দৃষ্টিতে সুপর্ণার দিকে তাকায়। একটা ড্রেসের দাম 5 লক্ষ টাকা? আর শ্রেয়া এই ড্রেসটা একবার পরলে দ্বিতীয়বার পরতেই পারবে না? মাগো, তাহলে এই ড্রেস আমি দিয়ে দিন রুদ্রবাবু, আর আপনার এই ম্যানশনটাও দিয়ে দিতে পারেন। রুদ্র এই কথা শুনে তীব্র দৃষ্টিতে সুপর্ণার দিকে তাকায়। এই আকস্মিক অবস্থাটার জন্য কেউই প্রস্তুত ছিল না। রুদ্রর চোখ দেখে সুপর্ণার প্রাণটা যেন ভয়ে শুকিয়ে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। দেবকী দেবীও সুপর্ণার কথা শুনে হতবাক হয়ে যান। উনি সুপর্ণাকে ডাকেন। বৌমা, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার কি বোধ বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছে নাকি? এসব কি কথা? এই ম্যানশন তুমি নিয়ে কি করবে? তুমি ওনাদের বাড়িতে এসে ওনাদের বাড়িটাই চেয়ে বসলে? হ্যাঁ, সত্যি তোমার লোভের কোনো শেষ নেই নাকি সুপর্ণা? তন্ময় ভীষণ রেগে গিয়ে তেড়ে আসে সুপর্ণার দিকে। আমি যাই করি, যতই করি, তোমাকে সুখী রাখার চেষ্টা করি, খুশি করবার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই তুমি খুশি হতে পারো না। সবসময় তোমার এইটা চাই, ওইটা চাই, আরো চাই, আরো চাই। কিসের তো লোভ তোমার? আমি আমার সাধ্যের বাইরে গিয়ে হলেও তোমাকে সুখী রাখার চেষ্টা করি, সেটা তোমার জন্য যথেষ্ট নয়? সুপর্ণা, আমি তোমার জন্য কম কিছু করি? থামো তো, কি আমার হাতে করে তুমি করো? এত বড় বড় কথা বলো না। তোর কি বললে তুমি? আমি একটা সামান্য মিষ্টির দোকান চালাই ঠিকই, কিন্তু তারপরে তোমার সমস্ত আবদার আমি পূরণ করি। তুমি চেয়েছিলে নতুন ডিজাইন আমাদের ঘরটা রেনোভেট করতে। আমি নিজে খেটে ইন্টেরিয়র ডেকোরেটররা যেখান থেকে মাল কিনে সেইখান থেকে জিনিসপত্র এনে নতুন করে বাড়িটা সাজিয়েছি। নতুন বাড়ি তৈরি হওয়ার পরে তুমি তোমার নতুন কাবার্ড ভর্তি দেখতে চেয়েছিলে। আমি তোমায় সঙ্গে নিয়ে যা যা পছন্দ করেছো সেই সমস্ত কিছু, শাড়ি, জামা কাপড় সবকিছু কিনে দিয়েছি। দুবেলা বাড়িতে তোমার পছন্দের রান্না বান্না হয়। আর এখন তুমি জিজ্ঞাসা করছো আমি কি করি? তুমি যা চাও আমি সঙ্গে সঙ্গে এনে দিই, কিন্তু আজ তুমি সত্যি সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। চলো, এখানে আর এক মুহূর্ত নয়, চলো বাড়ি চলো। তন্ময় আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সুপর্ণার হাত ধরে টানতে থাকে। ওরা বাইরের দিকে যাবে বলে এগোয়। দেবকী দেবী ওদের সঙ্গে রওনা দেন। আর তখনই রুদ্রর ব্যারিটোন গলাটা শোনা যায়। দাঁড়ান। রুদ্রর থমথমে গলাটা শুনে ওরা তিনজনই দাঁড়িয়ে যায়। সুপর্ণার কাছে আসে রুদ্র। আপনার এই ম্যানশনটা চাই, তাই তো? ঠিক আছে, আজ থেকেই ম্যানশন আপনার। না না বাবা, না। দেবকী দেবী রুদ্রকে বাধা দিয়ে বলে ওঠেন।
ও ও এমনি বলেছে, কথার কথা। ওর কথায় কান দেবেন না। আমাদের কারোর কিচ্ছু চাই না, আমরা আজ আসি, পরে আসবো এখন। উনি শ্রেয়ার বৌমনি হন। রুদ্রর গম্ভীর মুখে এক চিলতে হাসি ফোটে। আমি শ্রেয়ার মুখে আপনাদের সবার কথা শুনেছি। উনি প্রথমবার আমাদের বাড়িতে এসে কিছু একটা চেয়েছেন, আমি ওনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি? তাছাড়া আমাদের পরিবারের নিয়ম, আমাদের বাড়িতে এসে কেউ কিছু চাইলে তাকে আমরা খালি হাতে ফেরাই না। আর এমনি তো আমি বেশিরভাগ সময় কলকাতা, দিল্লি অথবা লন্ডনেই থাকি। বারাসাতের এই ম্যানশনটা খালি পড়ে থাকে। আপনাদের কোনো সমস্যা না থাকলে আপনারা আজ থেকেই এখানে থাকতে পারেন। সত্যি? সুপর্ণা কথাটা বলেছিল বটে, কিন্তু সেটা যে আদৌ সত্যি হতে পারে সেইটাও একেবারেই ভাবেনি। সে প্রচন্ড খুশি হয়ে ওঠে। এখন থেকে আমি বিরাট ম্যানশনে থাকবো। হ্যাঁ, রুদ্র ওকে নিশ্চিত করে। আজ থেকে আপনারা এখানেই থাকবেন। এতক্ষণ ধরে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শ্রেয়াও ভীষণ এম্বারাসড হয়ে পড়েছে। সে একটু টেনশনও পড়ে গেছে, তাই সে চিন্তিত হয়ে বলে ওঠে, রুদ্রবাবু, বৌমনি অত ভেবে চিন্তে কথা বলে না। বৌমনি এমনিই বলে দিয়েছে কথাটা। আপনি কথাটাকে এত সিরিয়াসলি কেন নিচ্ছেন? তুমি এত চিন্তা করো না সোনা। রুদ্র শ্রেয়ার গালে হাত রাখে। আমি তোমার বৌমনিকে হতাশ করতে চাই না। ব্যানার্জি পরিবারের তো একটা সম্মান আছে, উনি আমাদের আত্মীয়। ওনাকে যদি আমি এই বাড়ি না দিই তাহলে লোকে জানবে আমার ওয়াইফের বৌদি আমার কাছে কিছু চেয়েছিল আর আমি সেটা দিতে পারিনি। আর এই একটা ম্যানশন আমার কাছে কিছুই না, ওনাকে আমি এই বাড়িটা এমনি দিয়ে দিতে পারি। এনিওয়ে, আগামীকাল আমরা লন্ডন যাচ্ছি। কে? কোথায় যাচ্ছ? লন্ডন? হ্যাঁ, আসলে আমার পরিবারের বাকিরা সবাই লন্ডনেই থাকেন আর ওনারা সকলে শ্রেয়াকে দেখতে চান। ও, দেবকী দেবীর চোখে জল চলে আসে রুদ্রর কথা শুনে। উনি শান্ত গলায় বলে ওঠেন, তন্ময় আমাকে বুঝিয়ে বলেছে, বিয়েটা যেভাবেই হোক না কেন, শ্রেয়া তো এখন তোমার স্ত্রী। আমি মা হিসেবে তোমাদের সুখী দেখতেই চাই, তবে একটা অনুরোধ, আমার মেয়েটা না খুব ভালো বাবা, ওর যত্ন নিও। চিন্তা করবেন না। রুদ্র দেবকী দেবীর হাতটা ধরেন। শ্রেয়া শুধু আমার স্ত্রী নয়, ও আমার জীবনও। আমি ওকে খুব ভালোবাসি। আপনি না বললেও আমি ওর সম্পূর্ণ যত্ন নেব। আমি ওর প্রতিটা ভালো মন্দের খেয়াল রাখবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার জন্য শ্রেয়াকে কখনো চোখের জল ফেলতে হবে না। ও যতটা সুখ রিজার্ভ করে তার চেয়ে বেশি সুখী রাখার চেষ্টা করবো আমি। দেবকী দেবী রুদ্রর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সুপর্ণা হঠাৎ বলে ওঠে, হ্যাঁ রুদ্রবাবু, একটা কথা জিজ্ঞেস করবো? সবাই সুপর্ণার দিকে ঘুরে তাকায়। সুপর্ণা খুব শান্তভাবে জিজ্ঞাসা করে, আসলে বলছিলাম যে আমরা যখন এই ম্যানশনে থাকবো তখন কি এখানকার সার্ভেন্টরাও থাকবে? মানে না হলে এই বিরাট ম্যানশনটা পরিষ্কার কে করবে? হ্যাঁ, সার্ভেন্টসরা থাকবে। ওদের স্যালারি প্রতি মাসে ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনারা যান, আজ বাড়ি ফিরে নিজেদের জিনিসপত্র প্যাক করে নিন। কাল সকালে সবাই মিলে এখানে পাকাপাকি ভাবে চলে আসুন। যান। সুপর্ণা আনন্দে নাচতে শুরু করে দেয়। তন্ময় এগিয়ে এসে রুদ্রর সামনে হাত জোড় করে দাঁড়ায়। কিছু মনে করবেন না রুদ্রবাবু, আমার স্ত্রী আসলে একটু ছেলে মানুষ। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে এসব কি বলছেন? রুদ্র তন্ময়ের হাত ধরে। কোনো সমস্যা নেই আমার, এখন আপনারা আমার আত্মীয়। আমার ওনার কথা শুনে বিন্দু মাত্র খারাপ লাগেনি। এরপর আরো কিছু কথাবার্তা চলে। তন্ময় আর দেবকী দেবী তারপর বাড়ি ফিরে যান। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। রাত্রিবেলা তন্ময়, সুপর্ণা আর দেবকী দেবী নিজেদের বাড়িতেই তখন আছেন। ডিনার করতে বসেছেন সবে, কিন্তু ভিতরে ভিতরে তন্ময় সুপর্ণার উপরে ভীষণ রেগে আছে। অন্যদিকে সুপর্ণার মুখে তখন হাসি উপচে পড়ছে। ও তখন সোফায় বসে নিশ্চিন্ত মনে একটা লিস্ট তৈরি করছে। আসলে সে প্ল্যান করছে ম্যানশনে যাওয়ার পর একটা পার্টি থ্রো করবে, আর সেখানে সে তার সমস্ত বন্ধুদের আর আত্মীয়দের নিমন্ত্রণ করে ডাকবে। তন্ময় খেতে খেতেই সুপর্ণাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই সুপর্ণা? তুমি আর যা করেছো তার জন্য তোমার লজ্জা করছে না? কি বললে? সুপর্ণা নিশ্চিন্ত মুখে ওর লিস্ট মেলাতে থাকে। লজ্জা কিসের জন্য পেতে যাবো? তুমি আজকে প্রথমবার রুদ্রবাবুর বাড়িতে গিয়েছিলে, আর সেখানে গিয়ে তুমি নির্লজ্জের মতো ওনার ম্যানশনটি চেয়ে বসলে। আর এখন তুমি জিজ্ঞাসা করছো কিসের জন্য লজ্জা পাবে? তুমি ভুলে গেছো উনি আমার বোনের স্বামী। কিছু চাইবার আগে নিজেকে সংযত করতে হয় সুপর্ণা। তুমি এতদিনে সেটা শিখতেই পারলে না। আমি তোমাকে অভাবে রেখে দিয়েছিলাম যে তুমি দুম করে রুদ্র স্যারের কাছে গিয়ে ওনার ম্যানশনটা চেয়ে বসলে। মাথার উপর অন্তত একটা ছাদ তো আছে তোমার। আমি ভাবতেই পারছি না আমাদের সম্পর্কে উনি কি ভাবলেন। তোমার জন্য হয়তো এবার আমার বোনটাকে কি নাকি কথা শুনতে হবে। এসব নিয়ে দেখছি তোমার কোনো চিন্তাই নেই, বরং উল্টে তুমি এখন কি করছো? তুমি পার্টি থ্রো করবে, সেই পার্টির লিস্ট তৈরি করছো। মানে কোনো পার্টি পার্টি হবে না। একটা কথা কান খুলে শুনে রাখো সুপর্ণা, কাল সকালে তুমি আমার সঙ্গে যাবে, গিয়ে রুদ্রবাবুর কাছে ক্ষমা চাইবে, বলবে যে ওই ম্যানশন তুমি চাও না, এসবের কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? কি?
আমি কিছুতেই রুদ্রবাবুর কাছে ক্ষমা চাইবো না, হ্যাঁ? আর শোনো, গেলেও মেনশন চাই না এসব কথা তো ভুলেও বলবো না। তুমি শুনলে না রুদ্রবাবু তখন কি বলছিলেন? ওনারা কাল লন্ডন যাচ্ছে, আর ওনারা চলে যাওয়ার পর ওনাদের ওই ম্যানশন খালি পড়ে থাকবে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা তো উল্টে ওদেরকে একভাবে সাহায্যই করছি, তাই না? মানে ওনাদের অবর্তমানে আমরা ওদের ম্যানশনটা ভালোভাবে দেখাশোনা করব। আর তাছাড়া উনি তো এও বললেন যে ওনার এরকম ম্যানশন অনেকগুলো আছে, তাই একটা দান করে দিলে তাতে ওনার তো কিছু এসে যায় না। একটা ছোট্ট ব্যাপারকে তুমি না মানে এত বড় করছো, মানে কেন, কি দরকার আছে বলো তো? তুমি তো সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করলে কোনো দিন আমার জন্য ওইরকম একটা বিরাট ম্যানশন তৈরি করে দিতে পারবে না। হ্যাঁ, আর রইল বাকি এই পার্টির কথা। আমি কাল সন্ধ্যায় আমার সব বন্ধু আর আমার বাপের বাড়ির লোকজনদের ডাকছি, ব্যাস। এই নিয়ে এখন আমি আর কোনো কথা তো তোমার থেকে শুনতে চাই না। আমার না খুব ঘুম পাচ্ছে, বুঝলে? আমি গেলাম। আর সকালে উঠে আবার তো সবকিছু প্যাকিংও করতে হবে বাবা। যাই, গুড নাইট। এই বলে সুপর্ণা উঠে চলে যায়। তন্ময়ের কথায় সে একটুও পাত্তা দেয় না। তন্ময় দেবকী দেবীর দিকে তাকায়। দেবকী দেবী তাকে বোঝাতে চেষ্টা করেন। দেখ বাবা, বৌমার স্বভাব তো তুই ভালো করেই জানিস। ও তো একটু ছেলে মানুষ, মানে যে জিনিস ও একবার পছন্দ করে ফেলে সেটা পাওয়ার জন্য যে ও সবকিছু করতে রাজি হয়ে যায় সেটা তো তুই জানিস। রুদ্র তো এসব নিয়ে কিছু মনে করেনি এখন, তাই আর তুই রাগ করে থাকিস না বাবা। আমি তো শুধু একটা বিষয় ভেবেই খুব আনন্দ পাচ্ছি জানিস, যে আমার শ্রেয়া এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে যে সারা জীবন ওকে সুখে রাখবে রে। হ্যাঁ, দেবকী দেবীর কথা শুনে তন্ময়ের মুখেতেও হালকা হাসি ফোটে। তুমি এটা একদম ঠিক বলেছ মা। রুদ্রবাবু একজন ভালো মনের মানুষ, শ্রেয়াকে ভালোবাসেন খুব। শ্রেয়া রুদ্রবাবুর সঙ্গে সারা জীবন খুব সুখে থাকবে। এখন আর শ্রেয়ার বিয়ে নিয়ে আমার কোনো টেনশন রইল না। অন্যদিকে রুদ্র আর শ্রেয়াও ডিনার শেষ করে নিজেদের ঘরে চলে যায়। শ্রেয়া আলমারি থেকে ঘুমোতে যাওয়ার জামা কাপড় নিয়ে ক্লোজেট রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। কিছুক্ষণ পরে সে ফ্রেশ হয়ে পোশাক পরে বেরিয়ে আসে। ঘরে এসে রুদ্রর দিকে তাকায় শ্রেয়া। রুদ্র তখন সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। সে তার শার্ট খুলে পাশের সোফায় রেখে দিয়েছিল। খালি গায়ে ওর 6 প্যাক অ্যাবস পরিষ্কার দেখা যাচ্ছে, যা দেখে শ্রেয়া মনে মনে বিভোর হয়ে যাচ্ছিল। ওর চোখের পলকে পড়ছিল না। এক দৃষ্টিতে রুদ্রর পারফেক্ট বডির দিকে হাঁ করে তাকিয়ে থাকে শ্রেয়া। এমন সময় রুদ্র ল্যাপটপে কাজ করতে করতে বলে ওঠে, এভাবে আমাকে দেখো না শ্রেয়া, এরপর কিন্তু আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শ্রেয়া রুদ্রর কথা শুনে চমকে যায়। সে দ্রুত অন্যদিকে চোখ সরিয়ে নেয়। শ্রেয়া বেশ অবাক হয়, কারণ রুদ্র তো ল্যাপটপে কাজ করছিল। তাহলে সে কিভাবে বুঝলো যে শ্রেয়া তাকে দেখছে? রুদ্র তার ল্যাপটপটা বন্ধ করে শ্রেয়ার দিকে তাকায়, তারপর ওর কাছে এসে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে। এই নাও, এখন আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি, এখন তুমি ভালো করে আমাকে দেখতে পারো। আচ্ছা, তুমি ওইভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? শ্রেয়া, তুমি কি ভাবো আমি টের পাবো না? আমি তোমার শ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাই শ্রেয়া। সেখানে তোমার দৃষ্টি আমার উপর পড়বে আর আমি টের পাবো না ভেবেছো? রুদ্রবাবু। শ্রেয়া রুদ্রর কথা শুনে লজ্জায় মাথাটা নিচু করে নেয়। রুদ্র শ্রেয়াকে কোলে তুলে নিয়ে সোজা গিয়ে ওর বিছানায় শুইয়ে দেয়। শ্রেয়া তখনও অবাক চোখে রুদ্রকে দেখতে থাকে। রুদ্র নিজে ওর উপরে উঠে এসে শ্রেয়ার ঠোঁটের খুব কাছাকাছি নিজের ঠোঁট নিয়ে যায়। শ্রেয়া তাই দেখে রুদ্রর ঠোঁটের উপর হাত দিয়ে বলে, আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি আপনার থেকে 1 বছরের সময় চেয়েছিলাম? উফ, এই 1 বছর 1 বছর আর 1 বছর। রুদ্র শ্রেয়ার কথা শুনে তার হাতটা সরিয়ে দেয়। তোমার এই 1 বছরের প্রতিজ্ঞা না মাঝে মধ্যে আমাকে খুব চটিয়ে দেয়। আমি সত্যি কথা তোমাকে বলে রাখছি শ্রেয়া, আমি বেশি দিন নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শ্রেয়া আর কিছু বলার আগে রুদ্র তার ঠোঁটের উপর নিজের ঠোঁটটা চেপে ধরে গভীর চুম্বনে বিভোর হয়ে যায়। শ্রেয়া আবেশে নিজের চোখ বন্ধ করে নেয়। রুদ্র তাকে ডিপ কিস করতে থাকে। কিছুক্ষণ পর শ্রেয়ার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়, কিন্তু রুদ্র তবুও তাকে ছাড়ে না। সে তখনও তার ঠোঁটে কিস করেই চলেছে। রুদ্রর ওজন এত বেশি যে শ্রেয়া ওকে ঠেলেও নিজের উপর থেকে সরিয়ে ফেলতে পারে না। একসময় শ্রেয়া আর না পেরে রুদ্রর ঠোঁটে দাঁত দিয়ে আলতো করে একটু কামড় বসায়, যার কারণে রুদ্র হেসে ফেলে। তুমি তো দেখছি আমার হোয়াইট ক্যাট। গুড, ইমপ্রেসিভ। আই লাভ ইউ শ্রেয়া, তোমার এই অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে। এই বলে সে শ্রেয়ার গলায় চুম্বন করতে শুরু করে। শ্রেয়াও হাত দিয়ে রুদ্রর চুলের মধ্যে বিলি কেটে দেয়, আর তারপর ওর খোলা পিঠে হাত বোলাতে থাকে। রুদ্র তারপর হাত বাড়িয়ে একটা রিমোট দিয়ে রুমের সমস্ত লাইট বন্ধ করে দেয়। কিছুক্ষণ এইভাবে পরস্পরকে ভালোবাসার পর শ্রেয়া আর রুদ্র একে অপরের বাহু ডোরে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শ্রেয়ার ঘুম ভাঙে, আর শ্রেয়া ঘুম জড়ানো চোখে পাশে তাকিয়ে দেখে রুদ্র ওর পাশে নেই। ও তখন স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পরে স্নান সেরে ঘরে ফিরে আসে, আর তারপরেই হঠাৎ করে রুদ্র শ্রেয়ার কাছে আসে। গুড মর্নিং সোনা,
শ্রেয়াও হেসে তাকে গুড মর্নিং জানায়। রুদ্র তখন শ্রেয়ার দিকে তার গাল এগিয়ে দেয়। এইভাবে নয়, প্রথমে গুড মর্নিং কিস দাও। কোনো কিস টিস দেওয়া হবে না, এখন চুপচাপ উঠে পড়ুন তো, আর তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমাদের তো একটু পরে এয়ারপোর্টে যেতে হবে, এরপর কিন্তু আমাদের লেট হয়ে যাবে। আমি বলছি তুমি আগে আমাকে একটা গুড মর্নিং কিস দাও। রুদ্র সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা ধরে তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে, চোখে চোখ রাখে গভীরভাবে। আর আমাদের মোটেই লেট হয়ে যাচ্ছে না। আর তুমি ভুলে যাচ্ছ আমরা প্রাইভেট প্লেনে যাচ্ছি, আমরা গেলে তবেই ফ্লাইট ছাড়বে। এখন আগে আমাকে কিস করো, নাহলে আমি তোমাকে ছাড়বো না। শ্রেয়া লজ্জা পেয়ে মাথা না সূচক ভাবে নাড়িয়ে। ঠিক আছে, যদি নিজে থেকে না দাও তাহলে কিন্তু আমি আমার মতো করে কিসটা নিয়ে নেবো। এটা বলে সে যেই তার ঠোঁট শ্রেয়ার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যায়, অমনি শ্রেয়া দু হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে দেয়। রুদ্র তার চোখের দিকে তাকায়। হাতটা সরাও শ্রেয়া। মোটেই না, আমি এখন কিছুতেই আপনাকে এসব করতে দেবো না। তাই বুঝি? রুদ্র শ্রেয়ার কথা শুনে ভ্রু কুঁচকায়। তুমি আমাকে কিস করতে দেবে না? আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকো। তুমি তো জানো আমি খুবই জেদি, তুমি আমাকে কিস না করা পর্যন্ত আমি কিছুতেই তোমাকে এখান থেকে যেতে দেবো না। শ্রেয়া কোনো উত্তর দেয় না, কিন্তু ঠোঁট থেকে হাতও সরায় না। সে নীরব চোখে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। রুদ্র দু হাত দিয়ে শ্রেয়ার দুই কাঁধ ধরে ওর চোখের দিকে তাকায়। কিছুক্ষণ পরে শ্রেয়া বাধ্য হয়ে নিজের হাতটা সরায়। কি হলো, সব চেষ্টা শেষ? আমাকে আটকানোর জন্য আর কোনো চেষ্টা করবে না? চেষ্টা করো, আমার কোনো অসুবিধা নেই। না, আমি জানি আপনি যা চাইছেন তা না পেলে নিজেও কোথাও যাবেন না, আর আমাকেও কোথাও যেতে দেবেন না, তাই আপনাকে আটকে কোনো লাভ নেই। নিন, আপনি আমাকে কিস করিয়ে নিন। রুদ্র এই কথা শুনে হেসে ফেলে, আর তারপর শ্রেয়ার ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরে কিস করে। শ্রেয়া চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ গভীরভাবে কিস করার পর রুদ্র ওকে ছেড়ে দেয়। দুজনেরই শ্বাস তখন তড়িৎ গতিতে ছুটছে। রুদ্র তারপর ওর কপালে কিস করে। ঠিক আছে, তুমি যাও, তোমার বাড়ির লোকেরা হয়তো এসে পড়েছেন, আমি আসছি। শ্রেয়া ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে রুদ্র রেডি হয়ে নিচের হলে আসে। শ্রেয়া তখন বসার ঘরে ওর মা আর দাদা ভাইয়ের সঙ্গে সোফায় বসে কথা বলছিল। আর সুপর্ণা ম্যানশনটা ঘুরে ঘুরে দেখছিল। রুদ্রকে আসতে দেখে সুপর্ণা এক গাল হেসে ওর দিকে এগিয়ে যায়, আর অন্য কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন করে, রুদ্রবাবু আপনারা কখন এয়ারপোর্টের দিকে রওনা দেবেন? কি ব্যাপার বলুন তো বৌদি? রুদ্র অদ্ভুত চোখে সুপর্ণার দিকে তাকায়। আমাদের এখান থেকে তাড়ানোর জন্য আপনার খুব তাড়া আছে মনে হচ্ছে। এ মা, রুদ্রর মুখের ভাব দেখে আর ওর কথা শুনে সুপর্ণা একটু ঘাবড়েই যায়। এই না 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 না, আমি সেজন্য বলিনি। আসলে আমি ভাবছিলাম আপনাদের যাতে কোনোভাবে লেট না হয়ে যায়। শুনেছি ইন্টারন্যাশনাল ফ্লাইটে অনেক আগে থেকে এয়ারপোর্টে যেতে হয়, নইলে আর কেন বলছি বলুন, মানে আপনারা যতক্ষণ চান না হলে এখানে থাকতেই পারেন আমাদের আর কি। রুদ্র সুপর্ণার কথার আর কোনো উত্তর না দিয়ে সোজা শ্রেয়ার কাছে চলে আসে। শ্রেয়া রুদ্রকে দেখে দাঁড়িয়ে পড়ে। দেবকী দেবীর সামনে গিয়ে রুদ্র হাত জোর করে নমস্কার করে। দেবকী দেবীও ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। তোমরা আবার কবে এখানে ফিরবে বাবা? সেইটা তো এখনই বলতে পারবো না, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আমি শ্রেয়াকে ভিডিও কল করিয়ে রোজ আপনার সঙ্গে কথা বলিয়ে দেবো। আর শ্রেয়াকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি নিজে ওর খেয়াল রাখবো। সে আমি জানি বাবা। দেবকী দেবী শ্রেয়ার গালে হাত বুলিয়ে ওকে আদর করে দেন। তোমার আচরণে এতক্ষণে আমি এটুকু বুঝে গেছি যে তুমি আমার মেয়েটাকে খুব ভালোবাসো, আর তুমি সব সময় ওর খুব যত্ন নেবে, সেটাও আমি জানি। তবু মায়ের মন তো, চিন্তা তো আসবেই, বলো না? শ্রেয়া তার মায়ের গলা জড়িয়ে ধরে। দেবকী দেবীও আদর করে ওর কপালে চুমু খান। এরপর শ্রেয়া তন্ময়কেও জড়িয়ে ধরে। দাদা ভাই, তোরা কিন্তু ভালো থাকিস, হ্যাঁ, আর নিজের শরীরের খেয়াল রাখিস, আর মায়েরও যত্ন নিস। তুইও নিজের খেয়াল রাখিস। শ্রেয়াও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সুপর্ণার কাছে আসে। বৌমনি, এখন থেকে এই ম্যানশনে তোমরাই থাকবে। আমরা চলে গেলে না হয় প্রাণ ভরে দেখে নিও। এখন আমার সঙ্গে একটু সময় কাটাও, আমি তোর কিছুক্ষণ পরেই চলে যাবো। বলো, আবার কবে দেখা হবে কে জানে। সুপর্ণা হেসে শ্রেয়াকে জড়িয়ে ধরে। শ্রেয়াও হেসে তাকে আলিঙ্গন করে। রুদ্র এটা দেখে একটু বিরক্তই হয়, কারণ সুপর্ণার আচরণে কিছুটা হলেও ও বিরক্তই হয়েছে। সে বুঝে গেছে সুপর্ণা খুবই স্বার্থপর ধরনের মানুষ। ও নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে, এমনকি অন্যের ক্ষতিও হয়তো করে ফেলতে পারে। রুদ্র শ্রেয়াকে সুপর্ণার থেকে দূরেই রাখতে চায়। রুদ্র শ্রেয়ার হাতটা ধরে তাকে সুপর্ণার কাছ থেকে টেনে নিয়ে এসে বলে, বৌমনির সঙ্গে অনেক গল্প হয়েছে, অনেক ভালোবাসাবাসি হয়েছে, এবার চলো আমাদের রওনা দিতে হবে। এখন আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে যাওয়া উচিত। আমাদের সত্যি কিন্তু লেট হয়ে যাচ্ছে। রওনা দেবো মানে? আমরা তো এখনো ব্রেকফাস্টই করিনি। এয়ারপোর্টে বা ফ্লাইটে গিয়ে করে নেবো, এখন চলো। ও শ্রেয়া আবার দেবকী দেবীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মা, তুমি কিন্তু আমার কথা ভেবে একদম কান্নাকাটি করবে না, হ্যাঁ? আমি তোমার সঙ্গে প্রতিদিন কথা বলবো, কেমন? দেবকী দেবী শ্রেয়ার কথা শুনে শ্রেয়ার মাথায় হাত রাখেন। আচ্ছা ঠিক আছে, তোরা সাবধানে যাস মা। শ্রেয়া তারপর রুদ্রর সঙ্গে বাইরে আসে। দেবকী দেবী আর তন্ময়ও ওদের বিদায় জানাতে বাইরে বেরিয়ে আসে। শ্রেয়া গাড়িতে উঠে বসে, রুদ্র ওর পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। গাড়ি এয়ারপোর্টের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে তারা এয়ারপোর্টে পৌঁছেও যায়। এয়ারপোর্টের বাইরে রুদ্রর গার্ডরা অপেক্ষা করছিল।
রুদ্র শ্রেয়ার হাত ধরে প্লেনের ভিতরে নিয়ে যায়। শ্রেয়া এরকম প্লেনে আজ প্রথমবার উঠছে। এর আগে টিভিতে বা ইন্টারনেটে সে প্লেনের ভিতরে যে ছবি দেখেছে তার থেকে এই প্লেনটা একদমই আলাদা। শ্রেয়া প্লেনের ভিতরে গিয়ে দেখে প্লেনের ভিতরটা দারুণ লাক্সারিয়াস, একটা সুন্দর ফ্ল্যাটের মতো করে সাজানো। বড় বড় সোফা, টিভি, এ সমস্ত কিছু তো আছেই, তার সঙ্গে লাগোয়া একটা ছোটখাটো বেডরুম আছে, সেখানে একটা বেডও রয়েছে। শ্রেয়া এসব জীবনে প্রথমবার দেখছে। রুদ্রবাবু, আপনার প্লেনটা কি সুন্দর। আমি প্রথমবার এত সুন্দর ফ্লাইট দেখলাম, জানেন। এরকম প্লেন তো আমি ছবিতেও দেখিনি। সবকিছু কি সুন্দর, বা। বসো। রুদ্র হেসে ওকে সোফায় বসায় আর তারপর নিজে ওর পাশে বসে। তোমার ভালো লেগেছে এটা শুনে আমি খুব খুশি হলাম। শ্রেয়া হাসি মুখে রুদ্রর কাঁধে মাথা রেখে দেয়। এরপর শ্রেয়া উইন্ডোর বাইরে তাকায়। কিছুক্ষণের মধ্যেই রুদ্রর প্লেন উড়তে শুরু করে। শ্রেয়া, শ্রেয়া উঠে পড়ো, আমরা পৌঁছে গেছি। কে? রুদ্র ডাকে শ্রেয়া তাড়াতাড়ি উঠে চোখ খুলে উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকায়। তাদের ফ্লাইটটা হয়তো কিছুক্ষণ আগে ল্যান্ড করে ফেলেছে। রুদ্র শ্রেয়ার জেগে ওঠার জন্য অপেক্ষা করছিল। শ্রেয়া ঘুম চোখে রুদ্রর দিকে তাকায়। আমরা লন্ডনে পৌঁছে গেছি এত তাড়াতাড়ি? হ্যাঁ, এবার চলো। কিছুক্ষণ পরে শ্রেয়া আর রুদ্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। এয়ারপোর্টের বাইরে রুদ্রর জন্য ওদের বাড়ির গাড়ি অপেক্ষা করছিল। ড্রাইভার রুদ্রকে দেখে স্যালুট করে গাড়ির দরজাটা খুলে দেয়। রুদ্র শ্রেয়াকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় চলে আসে। রুদ্রর গাড়ির পিছনে ওর গার্ডসদের গাড়িগুলো আসছিল। গাড়িটা রাস্তায় উঠতেই শ্রেয়া অবাক চোখে লন্ডনের রাস্তাঘাট দেখছিল। পরিষ্কার বড় বড় চওড়া চওড়া রাস্তা, দুধারে অসংখ্য বড় বড় বিল্ডিং আর চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। এসব দেখে শ্রেয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে প্রথমবার বাড়ি থেকে এত দূরে এসেছে। প্রায় 1 ঘন্টা চলার পর গাড়িটা একটা বড় গেটের বাইরে এসে থামে। গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাড়াতাড়ি এসে গেটটা খুলে দেয়। গাড়িটা সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে বিশাল গার্ডেন, চওড়া লন, আর সেই সব পেরিয়ে একটা বিরাট প্যালেস রয়েছে। শ্রেয়া অবাক হয়ে সবকিছু দেখছিল। লনের মাঝখান থেকে রাস্তাটা সোজা প্যালেসের দিকে চলে গেছে। রাস্তার দুধারে অনেক মেয়েরা এসে দাঁড়িয়েছে, যারা শ্রেয়াদের গাড়ি লক্ষ্য করে ফুল ছুঁড়ছে। গাড়িটা ঠিক ওই প্রাসাদের সামনে এসে থামে। রুদ্র গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দেয়। শ্রেয়া নেমে আসে। শ্রেয়ার চোখে তখনও বিস্ময়ের ঘোর কাটেনি। প্যালেসের দরজার সামনে রুদ্রর পুরো পরিবার এসে দাঁড়িয়েছে ওদের অভ্যর্থনা করতে। রুদ্র দাদু মহেন্দ্রনাথ ব্যানার্জি, ঠাকুরমা সাবিত্রী ব্যানার্জি, মা অবন্তিকা ব্যানার্জি, বাবা অম্বিকেশ ব্যানার্জি, কাকা অলোক ব্যানার্জি এবং কাকিমা সুলেখা ব্যানার্জি আর বোন নয়না ব্যানার্জি। এছাড়াও কাকা কাকির ছেলে মেয়েরাও উপস্থিত রয়েছে। অবন্তিকা শ্রেয়াকে দেখে এগিয়ে আসেন। কেমন আছো মা? শ্রেয়া তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। আমি ভালো আছি, মা। শ্রেয়ার মুখে মা ডাক শুনে অবন্তিকার মুখে হাসি ফুটে ওঠে। উনি শ্রেয়াকে জড়িয়ে ধরেন। তারপর শ্রেয়াকে নিয়ে গিয়ে রুদ্রর দাদু ঠাকুমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। শ্রেয়া তাদেরকেও পায়ে হাত দিয়ে প্রণাম করে। অবন্তিকা এরপর ওকে রুদ্রর বাবা আর ওর কাকা কাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শ্রেয়া সবাইকে প্রণাম করে। তারপর অবন্তিকা শ্রেয়াকে নয়নার সঙ্গে আলাপ করিয়ে দেন। নয়না শ্রেয়াকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে সরাসরি রুদ্রকে বলে, এও দাদা, তোর তো দেখছি টেস্ট একদম খারাপ হয়ে গেছে রে। গোটা পৃথিবীতে তুই এই মেয়েটাকে পেয়েছিলি বিয়ে করার জন্য? ইস, কি আছে ওর? নয়না, শ্রেয়া তোর বৌদি হয়, ভদ্রভাবে কথা বল। নয়না রুদ্রর কথার কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে সোজা ঘরে চলে যায়। নয়না রুদ্রর কথার কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে সোজা ঘরে চলে যায়। শ্রেয়ারও নয়নার কথা শুনে খারাপ লাগে খুব। সে অধবদনে নয়নাকে চলে যেতে দেখে। তখন একটা ছেলে এগিয়ে আসে শ্রেয়ার কাছে। বৌদি ভাই, ওর কথা একদম কান দিও না। ও করোনার মতো দ্বিতীয় কথা বলতে খুব ভালোবাসে। আমার তোমার সঙ্গে আলাপ করা হয়নি। আমি তোমার দেওর, আমার নাম শান্তনু, শান্তনু ব্যানার্জি। শ্রেয়া শান্তনুর দিকে তাকিয়ে হাসে। শান্তনু হাসি হাসি মুখ করে কথা বলতে শুরু করে। বৌদি ভাই, তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারি? বলো, কি প্রশ্ন? মানে যদি মাইন্ড না করো আর কি, তোমার কোনো বোন আছে? না তো, কিন্তু এ কথা জিজ্ঞেস করছো কেন? ও শিট, আমি ভেবেছিলাম যদি তোমার বোন থাকতো তাহলে আমি তাকেই বিয়ে করে নিতাম। তোমার বোন নিশ্চয়ই তোমার মতোই হতো। তুমি না খুব মিষ্টি। আমি তোমাকে একটা হাক করতে পারি? শ্রেয়া হাসতে হাসতে মাথা নেড়ে সম্মতি জানালো। শান্তনু তাকে হাক করতে এগিয়ে আসে। এমন সময় রুদ্র মাঝখানে এসে শান্তনুকে জড়িয়ে ধরে। শান্তনু হঠাৎ করে রুদ্রর এই জড়িয়ে ধরা দেখে ঘাবড়ে যায়। রুদ্র তার দিকে তাকায় গম্ভীরভাবে। বৌদি ভাইকে পরে হাক করবি, আগে আমাকে হাক কর। এই বলে সে শান্তনুকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর তার কানের কাছে নিজের মুখটা নিয়ে এসে আস্তে করে বলে, শ্রেয়া আমার ওয়াইফ, তাই ভালো চাইলে ওর থেকে সবসময় 2 পা দূরে থাকবে। আর সাবধান, ফের যদি কখনো কোনো অস্বস্তিকর আচরণ করেছিস তাহলে আমার রাগ তুই জানিস। কাজ যা করবি ভেবে চিন্তা করবি, ঠিক আছে? শান্তনু রুদ্রর কথা শুনে ভয় পেয়ে যায় আর ফ্যাকাশে মুখে তাড়াতাড়ি কিছুটা দূরে সরে যায়। শ্রেয়া ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে প্রথমে শান্তনুর দিকে তাকায়, তারপর রুদ্রর দিকে। শ্রেয়া দেখে রুদ্রর চোখ তখনও রাগে লাল হয়ে রয়েছে। অবন্তিকা শ্রেয়ার কাছে আসেন। এসো শ্রেয়া মা, ভিতরে এসো। শ্রেয়া মাথা নেড়ে রুদ্রর সঙ্গে দরজার সামনে আসে। অবন্তিকা শ্রেয়া আর রুদ্রকে বরণ করে তাদের দুজনকে একসঙ্গে প্যালেসের ভিতরে নিয়ে যান। শ্রেয়া ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। সে দেখে পুরো প্যালেস সাজানো হয়েছে। ওরা ভিতরে ঢুকতেই ওদের উপর পুষ্প বৃষ্টি শুরু হয়। শ্রেয়া হেসে উপরে তাকায়। সে দেখে উপর থেকে কয়েকজন লোক দাঁড়িয়ে ওদের উপর ফুল ছুটছে।
রুদ্র আর শ্রেয়াকে ভেতরে নিয়ে গিয়ে সবাই সোফায় বসায়, নিজেরাও বসে। সবাই ওদের সঙ্গে নানান রকম গল্প গুজব করে। শ্রেয়া রুদ্র পরিবারের লোকেদের বেশ ভালো লেগে যায়। কিছুক্ষণ পর অবন্তিকা রুদ্রর কাছে আসেন। আচ্ছা রুদ্র, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, যাও এবার তোমরা দুজন একটু নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করো। এতটা পথ জার্নি করে দুজনই এসেছো, ভীষণ ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। আচ্ছা মা। এই বলে শ্রেয়াকে সঙ্গে করে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর শ্রেয়ার কাঁধে হাত দিয়ে ওকে সঙ্গে নিয়ে উপরের তলায় নিজের ঘরে যায়। শ্রেয়া এই রুমে ঢুকে ভীষণ অবাক হয়ে যায়। এই প্রাসাদে রুদ্র রুমটা ছিল বিশাল। ওয়ালে রুদ্ররই একটা বিরাট বড় পেন্টিং ঝুলছে। সেই ছবিতে রুদ্র রাজা মহারাজাদের মতন সাজগোজ করে একটা বিরাট তলোয়ার হাতে নিয়ে পোজ দিচ্ছে। রুদ্রর ইন্ডিয়ার বাড়িতেও ওর রুম এত বড় ছিল না। এত বড় ঘর দেখে শ্রেয়ার মুখ হাঁ হয়ে যায়। রুদ্র একটা আঙুল দিয়ে শ্রেয়ার খোলা মুখটা বন্ধ করে দেয়। এখন থেকে এটা আমাদের রুম। ভালো লেগেছে তোমার? এত বড় যে কারোর বেডরুম হতে পারে সেটা আমি আজ প্রথম দেখলাম রুদ্রবাবু। ঠিক আছে, যাও এখন গিয়ে স্নান করে নাও। আমিও এখন স্নান করব। তুমি চাইলে তোমাকে এখন আমি সুইমিং শেখাতে পারি, ঠিক আছে? না, কেন? এই রুমেও কি আপনার কলকাতা বাড়ির মতন ছোটখাটো একটা সুইমিং পুল আছে নাকি? রুদ্র শ্রেয়ার কথা শুনে ওর হাত ধরে নিয়ে গিয়ে একটা ঘষা কাঁচের দরজার সামনে দাঁড় করায়। তারপর রিমোট দিয়ে দরজাটা খোলে। দরজাটা খুলতে শ্রেয়া আবারও চমকে যায়। ছোটখাটো নয়, ওই দরজার বাইরে রয়েছে একটা বিরাট বড় সুইমিং পুল, যেটা একেবারেই প্রাইভেট। আর এই দরজা দিয়ে শুধুমাত্র এই ঘরের সঙ্গেই অ্যাটাচড। তাহলে চলো, আজ আমি তোমাকে সুইমিং শেখাই। আজ আমরা সুইমিং পুলে একসঙ্গে চান করবো। শ্রেয়া রুদ্রর কথা শুনে একটু নার্ভাস হয়ে তাকায়। রুদ্র হেসে তাকে কোলে তুলে সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। শ্রেয়া বারবার রুদ্রকে মানা করছিল, কিন্তু রুদ্র কি আর ওর কথায় পাত্তা দেয়? রুদ্র শ্রেয়াকে সুইমিং পুলের পাশে দাঁড় করিয়ে নিজের শার্ট খুলতে শুরু করে। শ্রেয়া তা দেখে চোখে হাত দিয়ে ঢেকে দেয়। রুদ্রবাবু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিন্তু আপনার সঙ্গে স্নান করতে চাই না। ওইটা বললে তো হবে না সোনা। আমি যখন বলে দিয়েছি স্নান করতে হবে, তার মানে করতেই হবে। আপনি কিন্তু বড্ড জেদি। সেটা তো আমি ছোটবেলা থেকেই, সবাই জানে আমার জেদ। চলো এখন যাই। তুমিও কি এই ড্রেসটা খুলবে নাকি ড্রেসটা পরে স্নান করবে? শ্রেয়া রুদ্রর কথা শুনে বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে থাকে। রুদ্র ওর মুখের অভিব্যক্তি দেখে হাসতে শুরু করে। সেই ইচ্ছে করে শ্রেয়াকে বিব্রত করছিল। আমি মোটেই এখানে স্নান করবো না, আমি বাথরুমে গিয়ে স্নান করবো। এই বলে শ্রেয়া ওখান থেকে দৌড়ে পালায়। আর তাই দেখে রুদ্র আবারও হাসতে শুরু করে। কিছুক্ষণ পরে শ্রেয়া আবারও সুইমিং পুল রুমের দিকে আসে আর দরজার আড়াল থেকে রুদ্রকে দেখে। রুদ্র একাই সুইমিং করছিল। রুদ্রকে এইভাবে দেখতে শ্রেয়ার খুবই ভালো লাগে। শ্রেয়া একভাবে ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আসলে রুদ্রর এই পারফেক্ট বডি তাকে ভীষণ ভাবে আকর্ষণ করে। স্নান করা শেষ হলে রুদ্র উঠে পুলের পাশে সোফায় এসে বসে। শ্রেয়া তার কাছে এসে নিজে থেকেই তোয়ালে দিয়ে তার মাথা মুছিয়ে দিতে শুরু করে। রুদ্র সেই ফাঁকে শ্রেয়ার হাত ধরে তাকে নিজের কোলে টেনে নেয়। রুদ্র শরীর তখন সম্পূর্ণ ভিজে ছিল। শ্রেয়া তার পারফেক্ট বডি হাত দিয়ে স্পর্শ করতে শুরু করে। রুদ্র শ্রেয়ার চোখ মুখ দেখে হেসে ফেলে। এখন আমার মনে হচ্ছে হয়তো আমাকে আর 1 বছর অপেক্ষা করতে হবে না। তুমি খুব শীঘ্রই নিজে থেকে সম্পূর্ণরূপে আমার হয়ে যাবে। শ্রেয়া তার এই কথা শুনে লজ্জা পেয়ে তার বুকের মধ্যে মাথা লুকিয়ে ফেলে। রুদ্র তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এইভাবে থাকার পর রুদ্র শ্রেয়াকে কোলে করে ঘরে নিয়ে আসে আর তারপর ওকে বিছানায় শুইয়ে দেয়। শ্রেয়া তখনও মুগ্ধ হয়ে রুদ্রকে দেখছিল। রুদ্র বেশ রোমান্টিক ভাবে শ্রেয়ার চোখের দিকেই তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে রুদ্র নিজের বাকি পোশাকও নিজের শরীর থেকে সরিয়ে দেয় আর ঘরের আলো নিভিয়ে শ্রেয়ার উপরে উঠে আসে। পরের দিন সকালে বাড়ির সবাই তখনও যে যার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরবেলা প্রায় ওই 6টার সময় ভক্তিগীতির আওয়াজে বাড়ির সবার ঘুম ভাঙে। মহেন্দ্রনাথ ব্যানার্জিরও ঘুম ভেঙে যায়। তার স্ত্রী সাবিত্রী দেবীর দিকে তাকিয়ে উনি বলেন, আজকের আগে এই প্রাসাদে এত সুন্দর ভক্তিগীতি তো কখনো শুনিনি। এই বাড়িতে অত বড় একটা মন্দির আছে, কিন্তু সে তো নিয়ম রক্ষার্থে ঠাকুর মশাই শুধু পুজো করে যান। অম্বিকেটার অলোক অফিস যাওয়ার সময় মন্দিরের সামনে হাত জোর করে প্রণাম করে, ব্যাস ওখানে ওদের দায়িত্ব শেষ। আমাদের বৌমাদের মধ্যেও তো তেমন পুজো পাঠে মন নেই কারো। সকাল সন্ধ্যে ধূপ দ্বীপ দিয়ে পুজো তো করো তুমি, তাহলে আজ হঠাৎ ভোরবেলা এত সুন্দর করে ভক্তিগীতি গাইছে কে? এই প্রাসাদে প্রথমবার ভক্তিগীতি শোনা যাচ্ছে, কিন্তু গাইছেটা কে? আরে বাবা! সাবিত্রী দেবী তার স্বামীর এত সমস্ত প্রশ্নে বিরক্ত হয়ে পড়েন। তুমি কি ঘরে বসে সব প্রশ্ন করে যাবে? উত্তর পাবে তাহলে কি করে? কে গাইছে জানতে হলে ঘরের বাইরে গিয়ে দেখলেই তো হয়। দেখতেই পাবে কে সকাল সকাল ভক্তিগীতি গাইছে। মহেন্দ্রবাবু সাবিত্রী দেবীর কথা শুনে তৎক্ষণাৎ ঘরের বাইরে চলে যান। সাবিত্রী দেবী নিজেও তার পিছু পিছু যান। অল্প সময়ের মধ্যে বাড়ির সবাই যে যার ঘর থেকে বেরিয়ে নিজের তলায় মন্দিরের সামনে চলে আসে। সবার নজর গিয়ে পড়ে মন্দিরের সামনে বসে থাকা শ্রেয়ার উপরে। শ্রেয়া শুদ্ধ স্নান করে এসেছে সেটাকে দেখেই বোঝা যাচ্ছে। ওর ভিজে চুল থেকে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে। শ্রেয়ার পরনে লাল পাড় সাদা শাড়ি, দুহাতে সুন্দর করে শাঁখা পলা নোয়া আর কপালের মাঝখানে সুন্দর লাল রঙের টিপ আর মাথায় সিঁদুর।
এইরকম স্নিগ্ধ একটা বেশে শ্রেয়া মন্দিরের সামনে বসে হাত জোর করে ঠাকুরের দিকে ফিরে ভক্তি গীতি গাইছে, আর প্রাসাদের সমস্ত কর্মচারীরা ওর পিছনে বসে হাত জোর করে ওর গান শুনছে। শ্রেয়ার গানের গলা এতটাই শ্রুতিমধুর ছিল যে তার গান শুনে যে কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে। শ্রেয়ার সামনে সুন্দর করে ধূপ দ্বীপ জ্বালানো রয়েছে, সামনে রয়েছে নৈবেদ্যর ডালা, বাগানের ফুল দিয়ে সুন্দর করে সে সাজিয়েছে ঠাকুরের আসন। হাত জোর করে চোখ বুজে এক মনে গিয়ে চলেছে। শ্রেয়াকে এইভাবে মন্দিরে ভজন গাইতে দেখে সবার মুখে আস্তে আস্তে হাসি ফুটে ওঠে। মহেন্দ্রবাবু সাবিত্রী দেবীর দিকে তাকান। আচ্ছা, তাহলে আমাদের নাথ বউ এত সুন্দর করে ভক্তি গীতি গাইছিল। এই মেয়ে তো সত্যি আজ আমাদের মন জয় করে নিয়েছে। রুদ্র মহেন্দ্রনাথ বাবুর কানের কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলে, দাদাই, শ্রেয়া যখন আমার বউ, তাহলে প্রশংসার খানিক ভাগ কিন্তু আমারও প্রাপ্য। কথাটা শুনে মহেন্দ্রনাথ বাবু তাকান রুদ্রর দিকে। হ্যাঁ, তোমার প্রশংসা তো আমায় করতেই হবে, কারণ জীবনে প্রথমবার তুমি এত ভালো কাজ করেছো। কিন্তু আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে তোমার ভাগ্য এত ভালো হলো কি করে। শ্রেয়ার মতো মেয়েকে তুমি স্ত্রী হিসেবে পেলে কি করে? রুদ্র মহেন্দ্রনাথ বাবুর কথা শুনে মুখটা গোমড়া করে। তার মানেটা কি দাদাই? আমি ভালো বউ পেতে পারি না? আহা, তা কেন, নিশ্চয়ই পারো। তুমি ভালো ছেলে, কিন্তু আমি তো তোমার ভাগ্যের কথা বলছি। তোমার ভাগ্য দেবী তো কোনোদিনই তোমার প্রতি সদয় হন না, তাই বলছিলাম। আসলে ভাগ্যে থাকলে কি না হয়। রুদ্র মহেন্দ্রনাথ বাবুর কথা শুনে শ্রেয়ার দিকে তাকায়। হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিকই বলেছো দাদাই। ভাগ্যদেবী অন্য সময় আমার প্রতি সদয় না হলেও ওই দিন নিশ্চয়ই আমার প্রতি ওনার আশীর্বাদ বর্ষিত হয়েছিল। ভাগ্যের জোরে কিন্তু আমি শ্রেয়াকে পেয়েছি, নইলে তো আমার নন্দিনীর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল। সেই মেয়েটা বিয়ের আগেই পালিয়ে গিয়েছিল আর ওর জায়গায় শ্রেয়া চলে এসেছিল, আর তাই আমাদের বিয়েটা হয়েছে। নইলে আমার ভাগ্যে শ্রেয়া কখনোই ছিল না। কিন্তু এখন আমি যখন ওকে পেয়েই গেছি, তখন আর আমি কোনোদিন ওকে নিজের থেকে দূরে সরে যেতে দেবো না। মহেন্দ্রনাথ বাবু তার নাতির মুখে এই কথা শুনে মনে মনে হাসেন। রুদ্র মহেন্দ্রনাথ বাবুর কথা শুনে শ্রেয়ার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিকই বলেছো দাদাই। ভাগ্যদেবী অন্য সময় আমার প্রতি সদয় না হলেও ওই দিন নিশ্চয়ই আমার প্রতি ওনার আশীর্বাদ বর্ষিত হয়েছিল। ভাগ্যের জোরে আমি কিন্তু শ্রেয়াকে পেয়েছি, নইলে তো আমার সঙ্গে নন্দিনীর বিয়ে হয়ে যাচ্ছিল। সেই মেয়েটা বিয়ের আগেই পালিয়ে গিয়েছিল আর ওর জায়গায় শ্রেয়া চলে এসেছিল, তাই তো আমাদের বিয়ে হয়েছে। নইলে আমার ভাগ্যে শ্রেয়া কখনোই ছিল না। কিন্তু আমি যখন ওকে একবার পেয়েই গেছি, তখন ওকে কখনোই নিজের থেকে দূরে সরে যেতে দেব না। মহেন্দ্রনাথ বাবু তার নাতির মুখে এই কথা শুনে মনে মনে হাসেন। ঠিক তখনই শান্তনু সেখানে এসে পড়ে আর শ্রেয়াকে দেখে সেও হাসে। ওয়াও বৌদি ভাই, তুমি তো দেখছি ভীষণ ট্যালেন্টেড। কি ভালো গান গাও গো তুমি, কি সুন্দর গলার স্বর তোমার। আমি সত্যি তোমার গান শুনে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এমনিতেই তুমি এত সুন্দর দেখতে, তার উপর তোমার এত গুণ। রুদ্র শান্তনুর কথা শুনে ওর দিকে তাকিয়ে থাকে। শান্তনু বুঝতে পারে কেউ ওকে দেখছে। কিছু একটা আন্দাজ করে পাশে তাকাতেই রুদ্রর সঙ্গে চোখাচোখি হয়ে যায় ওর। রুদ্র কড়া দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে দেখছে। রুদ্রর চোখে চোখ পড়তেই ঠোক গেলে শান্তনু। তোর মনে হয় না যেদিন থেকে শ্রেয়া এসেছে সেদিন থেকে তুই একটু বেশি ওর প্রশংসা করতে শুরু করে দিয়েছিস? আর তুই আজ এত তাড়াতাড়ি উঠেছিস কি ব্যাপার? অন্যান্য দিন তো বেলা 10টার আগে বিছানা ছাড়িস না, আজ সূর্য কোন দিকে উঠেছে? ইয়ে, মানে আসলে কি বলতো দাদা, বৌদি এত সুন্দর গান গাইছে যে তা শুনেই আমার ঘুমটা ভেঙে গেল। তারপর ভাবলাম ঘুম যখন ভেঙেই গেছে তাহলে আর বিছানায় শুয়ে থেকে কি করবো। আমি তো ঠিক করেছি, এখন থেকে আমি তাড়াতাড়ি উঠবো, সকাল সকাল উঠে বৌদির মিষ্টি গলার গানও শুনতে পাবো। শান্তনুর কথা শুনে রুদ্র মনে মনে ঈর্ষান্বিত হয়। তার ভিতরে বেশ অস্বস্তি বোধ হয়। রুদ্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শ্রেয়ার গান শেষ হয়। সে পঞ্চপ্রদীপ হাতে ধরে মহেন্দ্রবাবুর দিকে এগিয়ে আসে। দাদাই, আগুনের তাপ নিন। মহেন্দ্রনাথ সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন, তারপর আগুনের তাপের উপর হাত রেখে আশীর্বাদ নেন। শ্রেয়া সবার কাছে প্রদীপ নিয়ে যায়, সবাই আশীর্বাদ নেয়। তারপর শ্রেয়া রুদ্রর সামনে আসে। রুদ্র আশীর্বাদী আগুনের তাপ প্রথমে শ্রেয়ার মাথায় দেয়, তারপর নিজের মাথায় নেয়। শ্রেয়া এটা দেখে মুচকি হাসে। তারপর সে নয়নার কাছে যায়। নয়না এমনিতেই খুব রেগেছিল। শ্রেয়া তার সামনে প্রদীপটা এগিয়ে ধরলে নয়না তাকে দেখে দাঁত কিড়মিড় করে ওঠে। সকাল সকাল তোমার জন্য কাজে ঘুমটা আমার ভেঙে গেল। আমার এই সমস্ত ফালতু ন্যাকামো একদমই পছন্দ নয়। সাবিত্রী দেবী নয়নার কথা শুনে রেগে গেলেন। পছন্দ না হলে আজ থেকে তুমি বরং কানে তুলো দিয়ে ঘুমোতে পারো, অথবা ওই তোমরা গান শোনার জন্য যে সমস্ত কিছু এই কানে লাগাও সেই সব লাগিয়ে ঘুমিও, কারণ এখন থেকে এই বাড়িতে সকালবেলা পুজো আর সেই সঙ্গে শ্রেয়ার গানও হবে। নয়না সাবিত্রী দেবীর কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে জোরে জোরে পা ফেলে খটখট শব্দ তুলে নিজের ঘরে চলে যায়। অবন্তিকা শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দেন। শ্রেয়া মা, তুমি নয়নার কথায় কষ্ট পেও না। না না, আমি কিছু মনে করিনি। শ্রেয়া মাথা নিচু রেখে উত্তর দেয়। কিছুক্ষণ পরে রুদ্র স্নান সেরে ঘরে এসে বিছানার দিকে তাকিয়ে হাসে, কারণ শ্রেয়া বিছানার উপরে তার জামা কাপড়, ল্যাপটপ, মোবাইল, চার্জার সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিল। এটা দেখে রুদ্র ঠোঁটে হাসি ফোটে। সে রেডি হয়ে নিচে আসে আর শ্রেয়াকে ডাকতে থাকে। ঠিক তখনই অলোক তাকে বলে, রুদ্র, শ্রেয়াকে ডাকছিস কেন? শ্রেয়া তো কিচেনে আছে। শ্রেয়া কিচেনে কি করছে? আমি তোকে বলেছিলাম ওকে কোনো কাজ করতে হবে না, তাহলে ও কিচেনে কি করতে গেল? আজ তো এই বাড়িতে ওর প্রথম দিন, আর তাই ও নিজেই বললো আজ ও আমাদের সবাইকে নিজে হাতে মিষ্টি জাতীয় কিছু বানিয়ে খাওয়াবে। চাইছে যখন করুক না, আমরা কেউ মানা করিনি। রুদ্র অবন্তিকার কথা শুনে কিচেনে যায়।
কিচেনে তখন শ্রেয়া পায়েস তৈরি করছিল, আর ওর পাশে কয়েকজন কাজের লোকও দাঁড়িয়েছিল। রুদ্র চোখের ইশারায় কাজের লোকজনদের বাইরে যেতে বলে। কাজের লোকেরা রুদ্রর ইশারা বুঝে সঙ্গে সঙ্গে কিচেন থেকে বেরিয়ে যায়। রুদ্র কিচেনে এসে শ্রেয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় শ্রেয়া বেশ ঘাবড়ে যায়। রুদ্র তার কাঁধে মাথা রাখে। কি হলো, ঘাবড়ে গেলে কেন? আমি তো এখন থেকে আমার পায়ের আওয়াজ শুনে চিনে নেওয়ার অভ্যেস করো, বুঝেছো? শ্রেয়া কিছু বলে না। কিন্তু তুমি কিচেনে কি করছো? আমি তো তোমাকে বলেছিলাম তুমি এখানে এসে কোনো রকম কাজ করবে না। রুদ্রবাবু, আমাদের নিয়ম আছে, মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে প্রথম দিন নিজের হাতে রান্না করে, আর আজ এ বাড়িতে আমার প্রথম দিন, আমার প্রথম রান্নাও, তাই আপনি আজ অন্তত আমাকে বারণ করবেন না। এখানে এসে আমার খুব ভালো লাগছে, এবারে সবাই কত ভালো মানুষ। যাই হোক, তোমার যেখানে এসে ভালো লেগেছে এটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা বলো তো, আমি এখন কি করবো? কারণ আমি তোমাকে হেল্প করতে চাই। আচ্ছা, আপনি রান্না করতে পারেন বুঝি? এখনো পারি না, তবে আমি খুব ভালো স্টুডেন্ট, শিখিয়ে দিলে নিশ্চয়ই পারবো। আর একবার শিখে গেলে আমি সব খাবার একাই রান্না করে ফেলবো। রুদ্রর এই অ্যাপ্রোচটা শ্রেয়ার ভীষণ ভালো লাগে। সে তাকে শেখাতে থাকে, আর রুদ্র তার শেখানো পথে ভালো করে ব্রেকফাস্ট তৈরি করতে থাকে। আসলে বলতে গেলে শ্রেয়া রুদ্রকে দিয়েই পুরো ব্রেকফাস্টটা তৈরি করিয়ে নিয়েছিল, আর নিজে শুধু হাতা নিয়ে পায়েসে নাড়া দিচ্ছিল। কিছুক্ষণ পর রুদ্র দুজন কাজের লোককে ডাকে। তারা ভেতরে আসে। রুদ্র তাদের বলে সমস্ত ব্রেকফাস্ট নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিতে। রুদ্রর কথা মতো ওরা দুজন ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজাতে থাকে। বাড়ির সকল সদস্যরা এসে চেয়ারে বসেন। রুদ্র আর শ্রেয়াও কিচেন থেকে বেরিয়ে আসে। অবন্তিকা দেবী টেবিলে এত রকম ব্রেকফাস্টের আয়োজন দেখে অবাক হয়ে যান। শ্রেয়া মা, এত কিছু বানানোর কি দরকার ছিল? আমি তো বলেছিলাম তুমি শুধু পায়েস বানাতে চাইলে বানাতে পারো। পায়েস বানাতে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো তাই আরো কিছু কিছু জিনিস তৈরি করে ফেললাম। আমার এসব রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। আমি এগুলো করতে পেরে বিশ্বাস করুন খুব খুশি হয়েছি। রুদ্র শ্রেয়ার কথা শুনে হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। প্রথম দিন রান্না করলে পুত্রবধূ আশীর্বাদ প্রাপ্ত থাকে, এটাই ব্যানার্জি বাড়ির নিয়ম। তাই রুদ্রর বাবা অম্বিকেশ বাবু শ্রেয়ার হাতে রান্না খেয়ে ওর হাতে আশীর্বাদী অর্থ তুলে দেন। রুদ্রর কাকা অলোক বাবু শ্রেয়ার হাতে আশীর্বাদ বাবদ কিছু টাকা তুলে দেন। তাই দেখে রুদ্র গেল রেগে। আমারও কিন্তু আশীর্বাদে ক্যাশ চাই। রুদ্রর কথা শুনে সবাই তো হাসতে থাকে। রুদ্র সবাইকে হাসতে দেখে আরো রেগে গিয়ে বলে ওঠে, এতে হাসার কি আছে? এই সমস্ত ব্রেকফাস্ট তোমাদের আদরের বৌমা বানায়নি, এগুলো আমি বানিয়েছি। শান্তনু সবেমাত্র জলটা মুখে দিয়েছিল। রুদ্রর কথা শুনে তার মুখ থেকে পশ করে জলটা বেরিয়ে আসে। এতে হাসার কি আছে? এই সমস্ত ব্রেকফাস্ট তোমাদের আদরের বৌমা বানায়নি, আমি বানিয়েছি। শান্তনু তখন সবে জলটা মুখে নিয়েছিল। রুদ্রর কথা শুনে মুখ থেকে পশ করে জলটা বেরিয়ে আসে। রুদ্র যখন বলে যে সে পুরো ব্রেকফাস্টটা বানিয়েছে, সবাই তো সেটা শুনে হতভম্ব হয়ে যায়। শান্তনু বেশ অবাক হয়। দাদা, আমি কিন্তু সত্যি তোর কথা বিশ্বাস করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি বোধহয় স্বপ্ন দেখছি। তুই ব্রেকফাস্ট বানালি কি করে? আই মিন, তুই রান্না করতে শিখলি কবে? না, আমার মনে হয় আমি নিশ্চয়ই এখনো স্বপ্নই দেখছি। রুদ্র শান্তনুর কথা শুনে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থাকে। তারপর শান্তনুর দিকে সরে গিয়ে ওর হাতে একটা জোরে চিমটি কাটে। শান্তনু চিৎকার করে ওঠে আর জোরে নিজের হাতটা ঘষতে থাকে। রুদ্র ওর দিকে তাকিয়ে চোখ পাকায়। যদি এখনো ঘুমিয়ে থাকিস তাহলে এবারে জেগে ওঠ। এটা তো স্বপ্ন নয়, ঘোর বাস্তব। দিদি, রুদ্রর কাকিমা সুলেখা দেবী রুদ্রর কথা শুনে হাসতে হাসতে অবন্তিকা দেবীর দিকে তাকান। দিদি, বিয়ের পর আমাদের রুদ্র কিন্তু সত্যিই বদলে গেছে দেখছি। আগে তো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করতেও বসতো না, আর সেই ছেলে নাকি আজ আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটা তো দারুণ খবর। তারপর উনি শ্রেয়ার দিকে তাকান। শ্রেয়া, তুমি আমাদের রুদ্রর ওপর কি জাদু করেছো বলো তো, যে সে এই কয়েকদিনেই এতটা বদলে গেল? শ্রেয়া সুলেখা দেবীর কথা শুনে রুদ্রর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। অবন্তিকা দেবী শ্রেয়ার কাঁধে হাত রেখে সুলেখা দেবীকে বলেন, এটা আমার বৌমার ভালোবাসার জাদু। ওর ভালোবাসায় আমার জিদি আর একগুঁয়ে ছেলেটা বদলাতে শুরু করেছে। ওফ মা। রুদ্র মা আর কাকিমার মুখে নিজের নিন্দা শুনে কপট রাগ দেখায়। তোমরা দুজন দেখছি বাড়ির ছেলের নিন্দা করছো আর বাড়ির বউয়ের প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছো, এটা কি ঠিক হচ্ছে? অম্বিকেশ বাবু বাদ যান কেন? আমাদের বৌমা প্রশংসার যোগ্য, সেই কারণেই আমরা তার প্রশংসা করছি। এটা তো সিম্পল ব্যাপার। রুদ্র বাবার কথা শুনে মুখ বেঁকায়। শ্রেয়া সবাইকে ব্রেকফাস্ট আর পায়েস পরিবেশন করতে থাকে। রুদ্রর কাকা অলোক বাবু আগে পায়েসের বাটি থেকে পায়েস মুখে দেন। আরে বাস, এই পায়েসটা কিন্তু দারুণ হয়েছে, খুবই টেস্টি। এই সত্যি বলতে এত ভালো পায়েস আমি বহুদিন খাইনি। কাকাই, আমিও তো ব্রেকফাস্টে বানিয়েছি, সেটাও খেয়ে বলো কেমন হয়েছে। আর তারপর কিন্তু আমারও দক্ষিণা চাই। অলোক বাবু হাসি মুখে ব্রেকফাস্টের থালায় হাত দেন। উনি রুদ্রর হাতের বানানো ব্রেকফাস্ট খেয়ে বলেন, বাহ, চমৎকার হয়েছে, বেশ ভালো ব্রেকফাস্ট বানিয়েছো। হ্যাঁ, লবণ আর মরিচ একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে চলে যাবে। এই নাও তোমার দক্ষিণা নাও। এই বলে তিনি পকেট থেকে টাকা বের করে রুদ্রর হাতে দেন। রুদ্র তো টাকা পেয়ে হেসে হেসে শ্রেয়াকে দেখায়। রুদ্রর এমন শিশু সুলভ আচরণ দেখে শ্রেয়া হেসে ফেলে। শ্রেয়া সবাইকে পায়েস দিয়ে নয়নার কাছে যায়। নয়নার দিকে পায়েসের বাটিটা এগিয়ে দিতে গেলে নয়না রেগে ওঠে। হেই প্লিজ, আমাকে এসব দেওয়ার কোনো দরকার নেই। আমি এই সমস্ত পায়েস টায়েস একদম পছন্দ করি না। তুমি একটু অন্তত মুখে দিয়ে দেখো দিদি। আমি তো বলেছি আমার এসব লাগবে না। বৌদি,
ঠিক তখনই শান্তনু এগিয়ে গিয়ে শ্রেয়ার হাত থেকে পায়েসের বাটিটা ছিনিয়ে নিয়ে হাসতে হাসতে বলে, ও শুধু সারাদিন কাঁচা লঙ্কা খেতেই ভালোবাসে, তাই ভিতরটাও সারাক্ষণ লঙ্কার মতো ঝাল হয়ে থাকে। মিষ্টি জিনিসও সহ্য হয় না। পায়েস নিয়ে তুমি বেশি ভেবো না বৌদি, পায়েসটা দারুণ হয়েছে, ওই ভাগেটা আমি খেয়ে নেবো। শান্তনুর কথা শুনে শ্রেয়া হাসে। নয়না প্রচন্ড রেগে গিয়ে শান্তনুর দিকে দেখে। আর তারপর টেবিল থেকে উঠে চলে যায়। শ্রেয়া তাকে পিছন থেকে ডাকে, দিদি যেও না, অন্তত ব্রেকফাস্টটা তো করে যাও। কিন্তু নয়না থামে না। রুদ্র শ্রেয়ার কাঁধে হাত রাখে। ওকে যেতে দাও, তুমি ওর কথা বেশি ভেবো না, তুমি বসো, ব্রেকফাস্ট করো। এই বলে রুদ্র শ্রেয়াকে জোর করে বসিয়ে দেয় আর নিজেও তার পাশের চেয়ারটাতে বসে পড়ে। ব্রেকফাস্ট করতে শুরু করে। সবাই ওদের মধ্যে ভালোবাসা দেখে মুচকি হাসে। খাবার টেবিলে মহেন্দ্রনাথ বাবু রুদ্রকে বলে, আজ সন্ধ্যায় আমি একটা পার্টির আয়োজন করবো। এই হলো আমার হবু স্ত্রী চিত্রলেখা। রুদ্র কিসের পার্টি দাদাই? তোমাদের বিয়ের কথা তো এখনো অনেকেই জানে না, আর জানলেও শ্রেয়ার সঙ্গে আলাপ পরিচয় হয়নি। তাই আমি ঠিক করেছি সবাইকে ডেকে শ্রেয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যাতে সবাই জানতে পারে তুমি বিয়ে করেছো। ঠিক আছে দাদাই, তুমি যা ভালো বুঝো করো, আমার এই বিষয়ে সত্যি কোনো আপত্তি নেই। মহেন্দ্রনাথ মাথা নাড়ে। কিছুক্ষণ পর সবাই ব্রেকফাস্ট শেষ করে। রুদ্র, অলোকবাবু আর অম্বিকেশ বাবু অফিসে চলে যান। মহেন্দ্রনাথও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। সাবিত্রী দেবী, সুলেখা দেবী এবং অবন্তিকা দেবী হলে বসে গল্প করতে করতে পার্টির গেস্ট লিস্ট তৈরি করতে শুরু করেন। শ্রেয়া নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর শান্তনু রুমে আসে। শ্রেয়া তাকে দেখে হাসে। আরে শান্তনু ভাই, এসো ভিতরে এসো, বসো। আমি বুঝতে আসিনি বৌদি, বরং তোমাকে নিতে এসেছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, তৈরি হয়ে নেব কেন? মানে কোথায় যাবো আমরা? তুমি তো শুনেছো দাদাই আজকে তোমাদের অনারে পার্টি থ্রো করেছে, তাই আমি ভাবছি তোমায় নিয়ে একবার মলে যাবো, কাছেই। আজ পার্টিতে পরার জন্য তোমাকে একটা সুন্দর ড্রেস কিনে দিতে হবে তো। কিন্তু তার তো কোনো দরকার নেই ভাই। তোমার দাদা আমার জন্য অনেক রকমের জামা কাপড় আগেই কেনাকাটি করে রেখে দিয়েছেন। এই দেখো না, আলমারি ভর্তি জামা কাপড়। আমার এখন আর কিচ্ছু লাগবে না। প্লিজ বৌদি, না করো না। আর তাছাড়া আমি তোমাকে শহরটাও ঘুরিয়ে দেখাতে চাই। তুমি তো এখানে প্রথমবার এসেছো, আর তোমার কাছ থেকে কিছু টিপসও নেওয়ার আছে আমার, সেগুলো নিয়ে নেবো। আমার কাছ থেকে টিপস নেবে? কি রকম টিপস? এই যেমন ধরো, আমি আর কতদিন সিঙ্গেল থাকবো, আমারও তো একটা গার্লফ্রেন্ড দরকার নাকি তোমার মতো। তাই মেয়েদের মন কিভাবে জয় করতে হয় সেই টিপস আমি তোমার থেকেই নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি বাইরে অপেক্ষা করো, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। শান্তনু হাসি মুখে বেরিয়ে যায়। শ্রেয়া দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করতে থাকে। কিছুক্ষণ পর সে রেডি হয়ে বাইরে আসে আর শান্তনুর সঙ্গে মলে যাওয়ার জন্য রওনা দেয়। শ্রেয়া শান্তনুর সঙ্গে শপিং মলে পৌঁছয়। শ্রেয়া মলের ভিতরে যায়। দেশে থাকতে সে কয়েকবার শপিং মলে গেলেও এত বড় মল সে দেখে অবাক হয়ে যায়। ও প্রথমবার এত বড় মল দেখছে। বৌদি কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? ভাই, শ্রেয়া অবাক চোখে মলের চারিদিকটা একবার দেখে নেয়। এই মলটা তো বিরাট বড়। আমি এত বড় মল জীবনে প্রথমবার দেখছি। এটা আর কি দেখছো বৌদি, এটা বাড়ির কাছাকাছি বলে এখানে নিয়ে এলাম। এমনিতে এটা মাঝারি সাইজের, এখানে এর চেয়ে আরো বড় বড় অনেক মল আছে। তুমি তো এখন এখানেই আছো, একে একে আমি সবগুলো তোমাকে ঘুরিয়ে দেখিয়ে আনবো। এখন তাড়াতাড়ি চলো, এই মলের বেস্ট সবগুলো তো তোমাকে নিয়ে যাই। আগে তুমি নিজের জন্য সুন্দর একটা ড্রেস পছন্দ করে নাও। শোনো না ভাই শান্তনু, এসেছি ভালো কথা, কিন্তু এখন আর ড্রেস কিনতে হবে না। মানে কোনো দরকারই নেই। আমার কাছে তো অলরেডি অনেক নতুন নতুন ড্রেস আছে। রুদ্রবাবু নিজেই তো আমার জন্য কিনে এনেছেন। বৌদি এরকম ভাবে না করে দিও না, দাদা যা দিয়েছে দিয়েছে। একটা ড্রেস তুমি দেওয়ারের থেকেও নাও, এটা আমার রিকোয়েস্ট। আমি চাই পার্টিতে তুমি আমার দেওয়া ড্রেসটাই পরো। তুমি তো বুঝতেই পারছো, দাদাই পার্টি থ্রো করছে, মানে সেটা বিশাল বড় মাপের হবে। পার্টিতে প্রচুর ভিআইপি গেস্ট আসবে, আর এই দেশের সমস্ত বড় বড় লোক তারাও আসবে। আমি চাই তাদের সবার মধ্যে আমার বৌদিকে সবচেয়ে ভালো দেখাক। আমি তো চাই যাতে সবাই পার্টিতে এসে শুধু তোমার দিকে যেন হাঁ করে তাকিয়ে থাকে। প্লিজ বৌদি, না করো না। এই দেওয়ারের একটা ছোট্ট রিকোয়েস্ট অন্তত রাখো। আচ্ছা বাবা, আচ্ছা। শ্রেয়া শান্তনুকে এইভাবে জামা কিনে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে দেখে আর হাসি চেপে রাখতে পারে না। ঠিক আছে, চলো দেখি তুমি আমার জন্য কি ড্রেস পছন্দ করো। শান্তনু হাসি মুখে শ্রেয়াকে একটা কাউন্টারের কাছে নিয়ে যায়। সেখানে খুব সুন্দর একটা গাউন ঝোলানো ছিল। শান্তনু সেটাকে নেড়ে চেড়ে দেখে। শ্রেয়া দেখে সেটার দাম প্রায় $1,00,000 উপর। যদিও ড্রেসটা দেখতে অসামান্য সুন্দর, শ্রেয়ারও ওটা বেশ পছন্দ হয়েছে। সে হাত দিয়ে ড্রেসটার মেটেরিয়াল চেক করে দেখে। শ্রেয়া বুঝতে পারে খুব দামি সিল্ক মেটেরিয়ালের তৈরি এই ড্রেসটা। কি বৌদি, কেমন লাগছে এটা? এটা তোমার পছন্দ হয়েছে? এটা সত্যি খুব সুন্দর দেখতে শান্তনু, আর সত্যি বলতে আমারও পছন্দ হয়েছে। থ্যাংক গড বৌদি, আমারও এটাই পছন্দ হয়েছিল। এটা তোমার ভালো না লাগলে আমার খুব মন খারাপ হতো। এটা তোমাকে খুব সুন্দর মানাবে। তুমি এটা একবার ট্রায়ালে নিয়ে যাও, ফিটিং এর কোনো প্রবলেম থাকলে ওরা এখনই ঠিক করিয়ে দেবে। শ্রেয়া মাথা নাড়ে। তখন শান্তনুর ফোনটা বেজে ওঠে। শান্তনু ফোনটা হাতে নিয়ে শ্রেয়াকে বলে, বৌদি তুমি এটা নিয়ে ট্রায়াল দিয়ে এসো, আমি এই ফোনটা ধরেই একবার ফিরে আসছি। শান্তনু ফোনটা ধরার জন্য একটু এগিয়ে যায়। শ্রেয়া ড্রেস নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে থাকে। তখনই তার চোখ পড়ে একটু দূরে কাউন্টারের কাছে দাঁড়ানো এক কাপলের দিকে। সেখানে রুদ্রর বোন নয়না আর তার সঙ্গে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। নয়নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ছেলেটির হাত ধরে কিছু বলছিল, কিন্তু ছেলেটি বারবার খুব নিষ্ঠুর ভাবে নয়নার হাতটা চুমে ফেলে দিচ্ছিল। নয়না ওকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটার মেজাজ দেখে মনে হচ্ছে নয়নার কথা ও পাত্তাই দিচ্ছে না।
শ্রেয়া এটা দেখে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ওদের দিকে এগিয়ে যায়। তখন ওদের কথাবার্তা শ্রেয়ার কানে আসে। নয়না কাঁদতে কাঁদতে ছেলেটির হাত চেপে ধরে ওকে বলছে, প্লিজ রোনা, প্লিজ এভাবে বলো না, প্লিজ। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তুমি যা চাও আমি তাই দেবো। তুমি কি চাও বলো, কি চাও? টাকা টাকা চাও তাই তো? পার্টিতে এসো, তুমি যত টাকা চাও আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথাটা বলো না। তুমি চলে গেলে আমার কি হবে বলো তো? আমি যে তোমায় ভীষণ ভালোবাসি রোনা। ওফ ঠিক আছে, আর এই সমস্ত কিছু আমার ভালো লাগছে না এখন। তাহলে ওই কথাই রইলো, ঠিক পার্টি পর্যন্ত সময় আছে তোমার কাছে। পার্টি শুরু হওয়ার আগে টাকার ব্যবস্থা করতে না পারলে তোমার এই মুখটা আমি আর কখনো দেখতে চাই না। আমি ঠিক সময় পার্টিতে পৌঁছে যাবো, আর তুমি তার মধ্যে টাকাটা তৈরি করে রাখবে। এই বলে নয়নার হাতটা ছাড়িয়ে ছেলেটি হন হন করে হেঁটে বেরিয়ে চলে যায়। ছেলেটা চলে যাওয়ার পরেই নয়না চোখের জল মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করে। শ্রেয়া তখন পিছন দিক থেকে এসে নয়নার কাঁধে হাত রাখে। নয়না তাড়াতাড়ি চোখ মুছে পিছন ফিরে তাকিয়ে শ্রেয়াকে দেখতে পায়। শ্রেয়াকে দেখেই নয়নার মাথাটা মুহূর্তের মধ্যে গরম হয়ে যায়। সে বেশ রেগে গিয়ে শ্রেয়ার হাতটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি তুমি এটা কি করছো? দিদি আমাকে শান্তনা এখানে নিয়ে এসেছে। আজ সন্ধ্যাবেলায় পার্টি আছে তো, তাই সেই পার্টিতে পড়ার জন্য আমাকে একটা ড্রেস কিনে দিতে চাইছো, সেই জন্যই আমাকে এখানে এনেছে। কিন্তু তুমি এখানে কি করছো? আর ওই ছেলেটাই বা কে ছিল? তোমার সঙ্গে কেমন করে যেন কথা বলছিল, আর তুমি ওর সঙ্গে এভাবে কাঁদছিলে কেন? আচ্ছা কিসের টাকার কথা বলছিল তোমাকে? নয়না শ্রেয়ার কথা শুনে বুঝতে পারে শ্রেয়া ওদের কথাবার্তা কিছু তো অন্তত শুনেছে, তাই সে একটু ঘাবড়েই যায়। কি হলো, তুমি কিছু বলছো না কেন দিদি? ওই ছেলেটা কি কোনোভাবে তোমাকে বিরক্ত করছে? তুমি আমাকে বলতে পারো, আমি তোমার দাদাকে বললে উনি ঠিক কিছু একটা ব্যবস্থা করবেন। আমি কি কথা বলবো ওনার সাথে? নয়না শ্রেয়ার কথা শুনে আঁতকে ওঠে, তারপর চোখ গরম করে ওর দিকে তাকায়। এই শোনো, সবকিছু নিয়ে না বেশি পাকামি করতে যাবে না তুমি। এই নিয়ে কাউকে কোনো কথা বলার তোমার দরকার নেই। আর দাদাকে তো কিছু বলবেই না। ওই ছেলেটাকে আমি ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড হয়েছে। শ্রেয়া এটা শুনে অবাক হয়ে যায়। কি বয়ফ্রেন্ড? হ্যাঁ বয়ফ্রেন্ড। কেন মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না বুঝি? আমার কাছ থেকে পরে কি হলো? না তা নয়, কিন্তু ছেলেটা তোমাকে কিছু একটা টাকা দেওয়ার কথা বলছিল বলে মনে হলো। তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে টাকা নিয়ে কথা বলছিল কেন? ও ও কিছু নয়, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। আসলে ও নিজের বিজনেস শুরু করতে চলেছে, যার জন্য ওর বেশ কিছু টাকার দরকার। তাই আমার কাছে কিছুটা টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছে অত টাকা নেই। ওর প্রায় 10 লাখের বেশি টাকা দরকার। আমি ওকে বলেছিলাম এনে দেবো, কিন্তু দিতে পারিনি। তাই ও আমার উপর একটু রাগ করেছিল, দ্যাটস অল। দিদি দেখো, এটা কিন্তু ঠিক নয়। তুমি যখন ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছো যে তোমার কাছে অত টাকা নেই, তুমি অত টাকা দিতে পারবে না, তাহলে উনি তোমার উপর রাগ কেন করবেন? ওনার টাকার দরকার হলে উনি অন্য জায়গা থেকে সেসব জোগাড় করে নিলেই তো পারতেন। ওর আমি ছাড়া কেউ নেই, বুঝেছো? আর তাছাড়া আমাকে নিজের মনে করে, তাই আমার কাছে টাকাটা চেয়েছে। মানুষ আপনজনের কাছে সাহায্য চাইবে না তো আর কার কাছে চাইবে? আর আমি বা তোমাকে কেন এত কথা বলছি বলো তো? তুমি আমার কথা কোনোদিনই বুঝবে না, যাও তো। তেমন কিছু নয় দিদি, তুমি যতটা আমাকে খারাপ মানুষ ভাবো আমি হয়তো ততটা খারাপ মানুষ নই। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করতে পারি। নয়না দেখে এটাই সুযোগ, সে আর দেরি করে না। বেশ, তুমি যদি সত্যি এত ভালো মানুষ হও, এত দায়িত্ববান বৌদি হও, তাহলে তুমি একটা আমার কাজ করে দাও তো। তুমি যেভাবে হোক আমাকে 10 লাখ টাকা এনে দাও। টাকাটা তুমি দাদার কাছ থেকে চেয়ে আনবে না অন্য কারোর কাছ থেকে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু প্লিজ যেভাবে হোক আজ সন্ধ্যের মধ্যে তুমি আমাকে 10 লাখ টাকাটা দিয়ে দাও তো। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি কিন্তু কাউকে বলতে পারবে না যে তুমি আমার প্রয়োজনে এই টাকাটা চাইছো, পারবে? শ্রেয়া নয়নার কথা শুনে অবাক হয়ে যায়। তার মাথায় অনেক রকমের চিন্তা আসতে শুরু করে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। বেশ, তুমি যদি সত্যি এত ভালো মানুষ হও, এত দায়িত্ববান বৌদি হও, তাহলে তুমি একটা আমার কাজ করে দাও তো। তুমি যেভাবে হোক আমাকে 10 লাখ টাকা এনে দাও। টাকাটা তুমি দাদার কাছ থেকে চেয়ে আনবে না অন্য কারোর কাছ থেকে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু প্লিজ যেভাবে হোক আজ সন্ধ্যের মধ্যে তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও তো। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি কিন্তু কাউকে বলতে পারবে না যে তুমি আমার প্রয়োজনে এই টাকাটা চাইছো, পারবে? শ্রেয়া নয়নার কথা শুনে অবাক হয়ে যায়। তার মাথায় অনেক রকমের চিন্তা আসতে শুরু করে। নয়না শ্রেয়ার মুখের দিকেই তাকিয়ে থাকে। শ্রেয়ার অন্য মনস্ক মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও বেশ চিন্তায় পড়ে গেছে। নয়না ওর এক্সপ্রেশন খুব ভালো করে লক্ষ্য করে। দেখো, যদি না পারো তাহলে সেটা স্পষ্ট করেই বলে দিতে পারো, কিন্তু আমি যে কথাগুলো তোমাকে বলেছি সেটা কাউকে জানাতে পারবে না। কিন্তু হ্যাঁ, তারপরে আমার কোনো ব্যাপারে তোমার মাথা ঘামানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। না দিদি, ব্যাপারটা তেমন নয়। তবে ঠিক আছে, আমি তোমার দাদার কাছ থেকে 10 লাখ টাকাটা চেয়ে নেব। মনে হয় উনি না করবেন না, দেখছি। শ্রেয়ার কথা শুনে নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। থ্যাংক ইউ সো মাচ। তুমি বাড়ি ফিরে সন্ধ্যের মধ্যে আমাকে টাকাটা তাহলে দিয়ে দিও। আমি এখন চলি। এই কথা বলে নয়না হেসে চলে যায়। শ্রেয়া নয়নাকে ফিরে যেতে দেখে ভাবে সে রুদ্রর কাছে গিয়ে টাকাটা চাইবে কিভাবে। তখনই তার কাঁধে কেউ হাত রাখে।
শ্রেয়া পিছন ফিরে দেখে শান্তনু এসে ওখানে দাঁড়িয়েছে। বৌদি তুমি এখানে? ও, আর আমি ট্রায়াল রুমে সে কখন থেকে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। লেডিস ট্রায়াল রুম, আমি ঢুকতেও পারছি না। শেষমেশ সেখানকার একজন মহিলা স্টাফকে বললাম ভেতরে গিয়ে চেক করে আসতে, সে এসে বললো ভেতরে কেউ নেই। তুমি ভাবতে পারবে না আমি শুনে কিরম ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম তুমি কোথায় না কোথায় চলে গেছো, কিছুই ছিল না তুমি এখানে। ও, এখন দেখছি তুমি এখানে। কিন্তু তুমি কি করছিলে এখানে? সরি শান্তনু, এইদিকে একটা ড্রেস আমার চোখে পড়লো, তাই আমি সেটা দেখতে গিয়ে এসেছিলাম। ও, তো ভালো কথা। যদি তোমার আরো একটা ড্রেস পছন্দ হয় তাহলে তুমি সেটাও নিতে পারো। যদি আরো একটা হয় আরো একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। না না, দূর থেকে ভালো লাগছিল, কিন্তু সামনে এসে তেমন ভালো লাগলো না। তার চেয়ে তোমার পছন্দ করা এই ড্রেসটা অনেক বেশি ভালো দেখতে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এর ফিটিংটা একদম পারফেক্ট। চলো আমরা বরং এটা নিয়ে আবারও ফিরে যাই। ঠিক আছে বৌদি, চলো। তবে এক্ষুনি কিন্তু ফিরবো না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আগে চলো একটা ভালো রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে ভালো করে পেট পুজো করি, তারপর না হয় বাড়ি ফিরবো। না না শান্তনু, দেখো অনেকটা দেরি হয়ে গেছে, আগে চলো না বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বরং আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। বিরিয়ানির নাম শুনে শান্তনুর জিভে জল চলে আসে। শান্তনু তাড়াতাড়ি শ্রেয়ার হাত থেকে ড্রেসটা নিয়ে নেয়। তাহলে তাই চলো। বিরিয়ানির কথা শুনে আমার পেটের মধ্যে ছুঁচো কিন্তু সবাই একসঙ্গে ডন বৈঠক দিতে শুরু করে দিয়েছে। চলো 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 বৌদি, চলো। শ্রেয়া শান্তনুর কথা শুনে হেসে ফেলে। দুজনে বিলিং কাউন্টারে যায়, শান্তনু পেমেন্ট করে, আর তারপর ওরা দুজন সোজা বাড়ির পথে রওনা দেয়। শ্রেয়া বাড়ি ফিরে দ্রুত নিজের পোশাক বদলে ফ্রেশ হয়ে নেয়। তারপর সোজা কিচেনে চলে যায় বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানি করতেও বেশিক্ষণ লাগেও না। শ্রেয়া শুধু শান্তনুর জন্য নয়, বাড়ির সবার জন্য বিরিয়ানি তৈরি করে। তারপর সেই বিরিয়ানির কিছুটা লাঞ্চ বক্সে প্যাক করে নিয়ে বেরিয়ে আসে। শান্তনু তখন বাইরের ঘরে সোফায় বসে মোবাইল দেখছিল। শ্রেয়া শান্তনুর কাছে যায়। এই যে শান্তনু ভাই, দেখো বিরিয়ানি কিন্তু রেডি। আমি কি ডাইনিং টেবিলে সাজিয়ে দেবো, না পরে খাবে তুমি? ও, রেডি হয়ে গেল এর মধ্যেই? ওয়াও বৌদি, ঠিক আছে ঠিক আছে, তুমি টেবিলে সাজিয়ে দাও। আমি তাড়াতাড়ি মা, বড় মা, দাদাই আর ঠাম্মাকে ডেকে আনছি। ঠিক আছে তাই করো, তুমি বরং সবাইকে ডেকে আনো, আমি ততক্ষণে সবকিছু রেডি করছি। শান্তনু এক দৌড়ে সবাইকে ডাকতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই অবন্তিকা, সুলেখা এবং সাবিত্রী দেবী এসে ডাইনিং টেবিলে বসেন। শান্তনু আর দেরি না করে হাত রাত গুটিয়ে বসে পড়ে ওদের সঙ্গে। শ্রেয়া দুইজন কাজের লোকের সঙ্গে নিয়ে দ্রুত হাতে ডাইনিং টেবিলে বিরিয়ানি আর আরো যা যা বানিয়েছে সব এনে সাজিয়ে রাখে। তারপর সেগুলো সবার প্লেটে পরিবেশন করে দেয়। শান্তনু কারোর জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নিজের প্লেটটা নিয়ে বিরিয়ানি মুখে দেয়, আর মুখে দিতেই ওর নিজের চোখ বন্ধ হয়ে আসে। ও বৌদি, কি বানিয়েছো গো তুমি? এটা জম্পেশ হয়েছে বিরিয়ানিটা। আমি এখনো অব্দি যতগুলো বড় বড় হোটেলে বিরিয়ানি খেয়েছি, আমি সত্যি বলছি তোমায়, এটা সবাইকে বলে বলে 10 গোল দিয়ে দেবে। এখন থেকে না, আমি বিরিয়ানি খেলে তোমার হাতে বিরিয়ানি খাবো, আর কোনোদিন আমি হোটেলের বিরিয়ানি খাবো না। বেশ, তো তাহলে তাই হবে। বিরিয়ানি খেতে হোটেলে যাওয়ার কি দরকার? আর তাছাড়া আমি আরো অনেক রান্না বান্না জানি। তোমার যখন কিছু খেতে ইচ্ছা করবে তুমি আমায় বলো ভাই, আমি তোমাকে রান্না করে দেবো। হোটেলে যাওয়ার তো কোনো দরকারই নেই তাহলে। গ্রেট, দ্যাটস পারফেক্ট। আমি তাই করবো বৌদি। মা, আমি রুদ্রবাবুর জন্য অফিসে বিরিয়ানি নিয়ে যেতে চাই, আমি কি যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এটা একটা জিজ্ঞেস করার মতো কথা হলো। তুমি বরং শান্তনুকে সঙ্গে করে নিয়ে যাও, এখানকার রাস্তাঘাট তো তুমি চেনো না তেমন। শ্রেয়া অবন্তিকার কথা শুনে হাসে। কিছুক্ষণ পর শান্তনু শ্রেয়াকে নিয়ে রুদ্রর অফিসে যায়। অফিসের পার্কিং এরিয়ায় ওদের গাড়ি থামে। শ্রেয়া হাঁ করে রুদ্রর অফিসটা দেখতে থাকে। শ্রেয়া দেখে রুদ্রর এখানকার অফিস ওর ইন্ডিয়ার অফিসের চেয়ে অনেক গুণ বড় আর অসম্ভব লাক্সারিয়াস। শান্তনু গাড়ি পার্ক করে শ্রেয়ার কাছে আসে। বৌদি, ভিতরে যাবে তো? শ্রেয়া শুধু মাথা নাড়ে। শান্তনু তারপর শ্রেয়াকে নিয়ে রুদ্রর প্রাইভেট লিফটে ওঠে। এই লিফটটা শুধু রুদ্রই ব্যবহার করতে পারে, সে ছাড়া এই অফিসের আর কারোর এই লিফট ব্যবহার করার পারমিশন নেই। শান্তনু শ্রেয়াকে সেই লিফটে করে 20 নম্বর ফ্লোরে নিয়ে যায়। সেখানে রুদ্রর পার্সোনাল চেম্বার রয়েছে। লিফটের দরজা খোলার পরে ওরা দুজন রুদ্রর কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে। অফিসের স্টাফরা সবাই অবাক হয়ে শান্তনুকে দেখছিল। শান্তনু এই অফিসে আগেও অনেকবার এসেছে, তবে কোনো মেয়েকে সঙ্গে নিয়ে তো কখনো আসেনি। আজ শান্তনুর সঙ্গে একটা মেয়েকে ঢুকতে দেখে অফিসের লোকজন বেশ অবাক হয়ে যায়। তারপর শান্তনু মেয়েটাকে বৌদি বলে ডাকছে দেখে অফিসের স্টাফরা আরো অবাক হয়ে যায়। শান্তনু শ্রেয়াকে রুদ্র কেবিনের দরজাটা দেখায়। বৌদি, এই যে এইটা হলো দাদার কেবিন। আমি ভিতরে যাব না, আমি ওয়েটিং লাউঞ্জে বসছি, তুমি ভিতরে যাও, ঠিক আছে? এই বলে শান্তনু চলে যায়। তারপর শ্রেয়া শান্তনুর কথা মতো সোজা গিয়ে রুদ্রর কেবিনের দরজাটা খোলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই রুদ্রর চিৎকার শোনা যায়। 8 ঘন্টা আগে আমি তোমাদের কাছে ফাইলগুলো চেয়েছিলাম, আর এখন তোমাদের আসার সময় হলো। রুদ্র কথাটা এত জোরে বলে যে ঘরের বাইরে উপস্থিত প্রত্যেকটা স্টাফ, এমনকি শান্তনু ওর কথাটা শুনতে পায়। রুদ্রকে রেগে যেতে দেখে শ্রেয়াও বেশ ঘাবড়ে যায়, তবে রুদ্র ওর দিকে তাকিয়ে কিছু বলেনি। রুদ্র ল্যাপটপে চোখ রেখেই কথাটা বলে। তারপর চোখ তুলে শ্রেয়াকে দেখে রুদ্র ভীষণ অবাক হয়ে যায়। 8 ঘন্টা আগে আমি তোমাদের কাছে ফাইলগুলো চেয়েছিলাম, আর এখন তোমাদের আসার সময় হলো। রুদ্র কথাটা এত জোরে বলে যে ঘরের বাইরে উপস্থিত প্রত্যেকটা স্টাফ, এমনকি শান্তনু ওর কথাটা শুনতে পায়। রুদ্রকে রেগে যেতে দেখে শ্রেয়াও বেশ ঘাবড়ে যায়, তবে রুদ্র ওর দিকে তাকিয়ে কিছু বলেনি। রুদ্র ল্যাপটপে চোখ রেখেই কথাটা বলে। তারপর চোখ তুলে শ্রেয়াকে দেখে রুদ্র ভীষণ অবাক হয়ে যায়। শ্রেয়া দরজাটা বন্ধ করে ধীরে ধীরে রুদ্রর দিকে আসে। তারপর লাঞ্চ বক্সটা রুদ্রর টেবিলে রেখে রুদ্রর দিকে তাকায়। রুদ্রবাবু,
আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় আমি ভুল সময় চলে এসেছি। আপনি এখন ব্যস্ত আছেন, তাই আমি এখন আর আপনাকে ডিস্টার্ব করতে চাই না। শুধু একটা কথা বলে যাই, লাঞ্চটা রেখে যাচ্ছি, সময় করে খেয়ে নেবেন। আমি এখন আসছি। হ্যাঁ, এই বলেই শ্রেয়া ফিরে যেতে চায়, আর তখনই রুদ্র দ্রুত চেয়ার থেকে উঠে এসে পিছন থেকে শ্রেয়ার হাতটা ধরে টেনে নিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যে শ্রেয়া প্রায় কিছুই বুঝে ওঠার আগে সোজা গিয়ে রুদ্রর বুকের উপর আছড়ে পড়ে। রুদ্র তাকে সঙ্গে সঙ্গে দু হাতে জড়িয়ে ধরে আর তারপর আঙুল দিয়ে শ্রেয়ার চুলগুলো ঠিক করে দেয়। শ্রেয়া তখনও রুদ্রর বুকের কাছেই ছিল। রুদ্র ওর চুল ঠিক করে দিতে দিতে বলে, সরি শ্রেয়া, আমি একদম বুঝতে পারিনি তুমি এসেছো। আসলে কি বলতো, আমি আমার ম্যানেজারকে না 8 ঘন্টা আগে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট ফাইল আমাকে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখো সে এখনো আসেনি। তাই তখন দরজা খোলার আওয়াজটা পেয়ে আমি বোধহয় ভাবলাম সে এসেছে, তাই না দেখেই চেঁচিয়ে ফেলেছিলাম। তুমি খুব ভয় পেয়ে গেছো না? আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। এই না না, শ্রেয়া চোখ তুলে রুদ্র চোখের দিকে তাকায়। এটা কোনো ব্যাপার না রুদ্রবাবু, এর জন্য এত সরি বলারও কোনো দরকার নেই। আমি মোটেই এর জন্য আপনার উপরে রাগ করিনি। তুমি আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছো? রুদ্র তারপর হাসি মুখে লাঞ্চ বক্সটার দিকে দেখে। কিন্তু এসব কি দরকার ছিল? আমি তো বাইরে থেকে কিছু একটা আনিয়ে খেয়ে নিতাম। বাইরের খাবার খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কি দরকার বলুন না ওসব খাবার? এই তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে চলে এসেছি, এখন আপনি এটাই খান। আজ আমি আপনার জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি। আপনি সোফায় বসুন তো, আমি প্লেটে বেড়ে দিচ্ছি। শ্রেয়ার মুখে বিরিয়ানির নাম শুনে রুদ্র জিভে জল চলে আসে, কারণ বিরিয়ানি ওর সবসময় ফেভারিট খাবার। রুদ্র তাড়াতাড়ি হাত ধুয়ে এসে সোফায় বসে পড়ে। শ্রেয়া লাঞ্চ বক্স খুলে একটা প্লেটে বিরিয়ানি আর অন্যান্য খাবার দাবার সাজিয়ে রুদ্রর পাশের সোফায় গিয়ে বসে। রুদ্র ওর হাত থেকে বিরিয়ানির প্লেটটা নিয়ে খেতে শুরু করে। রুদ্রকে এভাবে হামলে পড়ে বিরিয়ানি খেতে দেখে খুব কিউট লাগে শ্রেয়ার। শ্রেয়া হাসি মুখে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর সে নিজের মোবাইলটা বের করে রুদ্রর বিরিয়ানি খাবার একটা ছবি নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করে নেয়। রুদ্র ওকে ছবি তুলতে দেখে হাসতে হাসতে বলে, বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে শোনা, আমার তো ইচ্ছা করছে তোমার হাতে একটা চুমু খেয়ে নি। তাই? শ্রেয়া রুদ্রর কথা শুনে হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয়। তাহলে নিন, চুমুটা খেয়ে নিন। রুদ্র সত্যি সত্যি শ্রেয়ার হাতে চুমু খেতে শুরু করে। তাই দেখে শ্রেয়া আবারও খিলখিল করে হেসে ওঠে। রুদ্র আবার হাসি মুখে বিরিয়ানি খেতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর রুদ্রর খাওয়া হয়ে গেলে শ্রেয়া টিফিন বক্সটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নেয়। তাহলে রুদ্রবাবু আপনি এখন আপনার কাজ করুন, আমি তবে আজ আসি বরং। এই বলে শ্রেয়া উঠতে গেলে রুদ্র ওর হাত ধরে ওকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। রুদ্র তাকে নিজের হাতের মধ্যে টেনে নিয়ে আবারও বলে ওঠে, এই তো সবে এলে, এখন এত তাড়াহুড়ো করছো কেন? একটু বাদে তো চলেই যাবে, এখন একটু থাকো। আমার এখন তোমাকে ছেড়ে দিতে একটু ইচ্ছে করছে না, তুমি এখন আমার কাছেই থাকো। আচ্ছা শোনুন না। শ্রেয়ার হঠাৎই নয়নার কথাগুলো মনে পড়ে যায়। সে রুদ্রর দিকে তাকায়। রুদ্রবাবু, আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি দেবেন? চাও না? রুদ্র শ্রেয়ার গালে চুমু খায়। আমি তো চাই তোমার যা লাগবে তুমি আমার কাছে চেয়ে নেবে। তুমি তো আমার কাছে কখনোই কিছু চাও না। অন্যদের বউকে দেখো, সব সময় নিজের হাজবেন্ডের কাছে কত কিছু ডিমান্ড করে, অথচ তুমি কিছুই করো না। চাই না কারণ আমি চাইবার আগেই আপনি আমাকে সমস্ত কিছু এনে দেন, তাই আমার আর কিচ্ছু চাইতে হয় না আপনার কাছে। কিন্তু আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, না বলবেন না তো? তুমি জাস্ট বলো কি চাই, তুমি যা চাইবে আমি তাই দেবো। মানে আসলে মানে আমি। শ্রেয়া ভেবেই পাচ্ছে না কথাটা সে কিভাবে বলবে, আর এটা বললে রুদ্রই বা কি ভাববে। রুদ্র শ্রেয়াকে অস্বস্তি বোধ করতে দেখে ওকে ডেকে নিজের পাশে বসে ওর চোখে চোখ রাখে। কি হয়েছে শ্রেয়া, এতটা নার্ভাস হচ্ছ কেন? বলো না তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তোমার জন্য নিয়ে আসবো। তুমি শুধু হুকুম করো শোনা। আসলে আমার মানে আমার না আসলে 10 লাখ টাকা চাই। এই বলে সে নিজেই ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কারণ আজ প্রথমবার সে রুদ্রর কাছে কিছু চাইলো, তারপর আবার এতগুলো টাকা। তাই সে খুব লজ্জায় পড়ে গিয়েছিল। ওকে এরকম অস্বস্তিতে পড়তে দেখে রুদ্র মুখের দিকে তাকিয়ে থাকে। রুদ্র তারপর সোফা থেকে উঠে গম্ভীর মুখে টেবিলের সামনে যায়, নিজের মোবাইলটা নিয়ে ম্যানেজারকে কল করে। 2 মিনিটের মধ্যে 10 লাখ টাকা নিয়ে আমার কেবিনে এসো। শ্রেয়া রুদ্রর কথা শুনে চোখ খুলে তাকায়। রুদ্র হাসি মুখে শ্রেয়ার পাশে এসে বসে পড়ে। রুদ্রবাবু, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে আমার এত টাকা কেন দরকার? না, আমি জিজ্ঞাসা করব না। রুদ্র হেসে শ্রেয়ার মুখ 2 হাতের মধ্যে ধরে। কারণ আজ প্রথমবার তুমি আমার কাছে কিছু চেয়েছো। তুমি যদি টাকা চেয়ে থাকো তাহলে নিশ্চয়ই দরকার আছে, তাই তুমি চেয়েছো। আর তাছাড়া আমি এত টাকা কার জন্য রোজগার করছি শ্রেয়া? তোমার জন্যই তো। তোমার যত টাকা লাগে তুমি খরচ করো, যা খুশি কেন। আজ খরচ হয়ে গেলে কাল আমি আবার সেই টাকা জোগাড় করে নেবো। দিনের শেষে আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, এটা ভুলে যেও না। কাজে তুমি কি করবে কি করবে না তা নিয়ে আমি কখনো কোনো প্রশ্ন করতে চাই না। রুদ্রর কথা শুনে এবার শ্রেয়ার মুখে হাসি ফোটে। সে নিজে থেকে রুদ্রকে জড়িয়ে ধরে। রুদ্র তাকে এতটা বিশ্বাস করার এতটা ভালোবাসে যে সেটা দেখে আবেগে শ্রেয়ার চোখে জল চলে আসে। সন্ধ্যাবেলায় ব্যানার্জি পরিবারের প্রাসাদটিকে পার্টি উপলক্ষে বিলাসবহুল ভাবে সাজানো হয়েছিল। সন্ধ্যা নামতেই ভিআইপি অতিথি আর সেলিব্রিটিরা একে একে প্রাসাদে আসতে শুরু করেছেন।
মহেন্দ্রনাথ বাবু, সাবিত্রী দেবী, অবন্তিকা দেবী, অম্বিকেশ বাবু, অলোক বাবু আর সুলেখা দেবী সবাই নিজের হল ঘরে উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। শান্তনু বন্ধুরাও এসে গেছে, সে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র কয়েকজন পরিচিত সেলিব্রিটির সঙ্গে কথা বলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মিডিয়ার লোকজন, তারা সবার ছবি তুলছে, বিশেষ করে রুদ্রর, কারণ রুদ্র বহুদিন পর এখানে পার্টি অ্যাটেন্ড করছে। এই সব কিছুর মধ্যে নয়না এক কোণে দাঁড়িয়ে রৌনকের সঙ্গে কথা বলছে। রৌনক এখনো তার উপর রেগে আছে আর বেশ ঝাঁঝালো ভাবে কথা বলে চলেছে। রৌনক, তুমি কেন এত রাগ করছো বলো তো? দেখো, আমি তো বলেছি শ্রেয়াকে, ও আমাকে কথা দিয়েছে জানো তো, যে ও টাকাটা জোগাড় করে দেবে। ও দাদার কাছ থেকে 10 লাখ টাকাটা চেয়ে আনবে বলেছে। শোনো, শ্রেয়া আমাকে টাকাটা দিলে আমি সঙ্গে সঙ্গে সেটা তোমাকে দিয়ে দেবো। তুমি প্লিজ আর মাথা গরম করো না রৌনক। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আজকের পার্টি শেষ হওয়া পর্যন্ত তো আমি ওয়েট করছি। তার মধ্যে যদি তুমি আমাকে টাকা এনে দিতে পারো তো ভালো, আর যদি না পারো তাহলে মনে রেখো আজই আমাদের সম্পর্কের শেষ দিন। এরপর আর কোনোদিন তোমার মুখ আমি দেখতে চাই না। নয়না চুপ করে যায়, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রৌনক তখন হঠাৎ তার সামনে কাউকে দেখে থমকে যায়। আচমকা ওর মুখ থেকে বেরিয়ে আসে, ওয়াও, বিউটিফুল। নয়না ভাবে রৌনক হয়তো ওকে দেখেই প্রশংসা করলো, তাই সে হেসে হাসি মুখে চোখটা তুলে রৌনকের দিকে তাকায়। কিন্তু রৌনকের দিকে তাকিয়ে নয়না অবাক হয়ে যায়। রৌনক ওর দিকে নয়, সামনে কারোর দিকে তাকিয়ে রয়েছে। রৌনকের দৃষ্টি অনুসরণ করে নয়না সামনের দিকে দেখে। শ্রেয়া সিঁড়ি দিয়ে নেমে আসছে। আজ ওর পরনে দারুণ সুন্দর হালকা পিচ রঙের একটা গাউন। আজ শ্রেয়া চুল খুলে রেখেছে, ওর কোমর চাপানো চুল ওকে আরো সুন্দর করে তুলেছে। হালকা হাওয়ায় ওর সামনের দিকের ছোট ছোট করে কাটা চুলের দুই একটা পাতলা গোছা ওর গালের উপর এসে পড়েছে। ওর মুখে খুব সামান্য মেকআপ আর ঠোঁটে লেগে আছে হালকা হাসি। সব মিলিয়ে শ্রেয়াকে আজ অসাধারণ সুন্দর দেখাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে পরী নেমে এসেছে। পার্টিতে উপস্থিত সকলেই শ্রেয়াকে দেখে অবাক হয়ে যায়। সবার দৃষ্টি ওর দিকেই স্থির হয়ে আছে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও অবাক হয়ে ওকে দেখছে। এত সুন্দর কেউ হতে পারে? শ্রেয়াকে এতটাই সুন্দর লাগছিল যে যেই দেখছিল সেই আর চোখ ফেরাতে পারছিল না। স্বাভাবিকভাবেই রুদ্র যখন শ্রেয়ার দিকে তাকালো তখন ও যেন চোখের পলক ফেলতে ভুলে যায়। শ্রেয়া মুচকি হেসে রুদ্রর দিকে তাকায়, রুদ্রও হাসে। তারপর সে শ্রেয়ার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে নিজের বুকের কাছে টেনে আনে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনো তারা রুদ্রকে এভাবে কোনো মেয়ের সঙ্গে দেখেনি। রুদ্র শ্রেয়াকে জড়িয়ে নিয়ে ওর কানে ঠোঁট লাগিয়ে ধীরে ধীরে বলে, কি করেছো শ্রেয়া? মনে হচ্ছে তুমি তো আজ আমার প্রাণটাই নিয়ে নেবে। শ্রেয়া রুদ্রর কথা শুনে হেসে ফেলে। ঠিক তখনই মহেন্দ্রনাথ বাবু মঞ্চে উঠে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে শ্রেয়া আর রুদ্রকে মঞ্চে ডেকে নেন। ওরা মঞ্চে উঠে আসে। মহেন্দ্রনাথ বাবু অতিথিদের উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আজ হঠাৎ আমি কেন আপনাদের সবাইকে এখানে ডেকেছি, কিসের জন্য এই পার্টি। আসলে আজ আমি আপনাদের আমার বড় নাত বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার বড় নাতি রুদ্রপ্রতাপ ব্যানার্জি বিয়ে করেছে, আর এই হলো ওর স্ত্রী শ্রেয়া ব্যানার্জি। এই কথা শুনে অতিথিরা অবাক হয়ে যায়। অবশ্য সবাই খুব খুশিও হয়, কেউ কেউ আবার হয়ও না। বিশেষত পার্টিতে উপস্থিত ইয়াং মেয়েরা খবরটা শুনে বেশ অখুশি হয়েছে, বরং তারা অকারণেই বেশ বিরক্ত হয় শ্রেয়ার ওপর। খুব স্বাভাবিক, কারণ আজ রুদ্র একসঙ্গে তাদের সবার আশায় জল ঢেলে দিয়েছে, যে তাদের সবার মন ভেঙে দিয়েছে রুদ্র। কিছুক্ষণ পরে রুদ্র আর শ্রেয়া মঞ্চ থেকে নেমে আসে। অতিথিরা অনেকেই ওদের কাছে এসে দাঁড়ায়। রুদ্র সবাইকে শ্রেয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে রৌনকের চোখ এতক্ষণ ধরে শ্রেয়ার দিকে স্থির হয়েছিল। শ্রেয়ার সৌন্দর্য দেখে সে মুগ্ধ। সে হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে, ওর চোখের পাতাও পড়ে না। রৌনক আস্তে করে নয়নাকে বলে, এই কি সেই শ্রেয়া? তুমি যার কথা বলছিলে? হ্যাঁ, ওই শ্রেয়া, দাদার ওয়াইফ আর আমার বৌদি। গ্রেট। রৌনকের ঠোঁটে একটা অদ্ভুত বাঁকা হাসি ফুটে ওঠে। তোমার বৌদি কই? তুমি তোমার বৌদির সঙ্গে তোমার আলাপ করালে না? আমি ওনার সঙ্গে আলাপ করতে চাই। ওকে। নয়না রৌনককে শ্রেয়ার কাছে নিয়ে যায়। শ্রেয়া তখন অন্য অতিথিদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। নয়না তার মধ্যেই গিয়ে শ্রেয়াকে ডাকে। এই শ্রেয়া, 1 মিনিট এদিকে একটু শোনো তো। শ্রেয়া নয়নার ডাক শুনে সবার মধ্যে থেকে বেরিয়ে এসে নয়নার কাছে দাঁড়ায়। নয়না ওকে রৌনকের কাছে নিয়ে যায়। শ্রেয়া এসে রৌনককে দেখে। রৌনক তখনও হাঁ করে ওর দিকেই তাকিয়ে আছে। নয়না পরিচয় করিয়ে দিয়ে বলে, শ্রেয়া, এই হলো আমার বয়ফ্রেন্ড রৌনক। তারপর রৌনকের দিকে তাকায়। আর রৌনক, এই হলো শ্রেয়া, আমার দাদা রুদ্রপ্রতাপ ব্যানার্জির স্ত্রী। হ্যালো শ্রেয়া। রৌনক শ্রেয়ার দিকে হাত বাড়ায়। আমি শুনেছিলাম ইন্ডিয়ান মেয়েরা খুব সুন্দর হয়, আজ সেটা দেখেও নিলাম। এই পার্টিতে যতজন এসেছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে তুমি। তোমাকে দেখার পর থেকে তো আমি আর চোখ সরাতে পারছি না। আজ অব্দি আমি তোমার মতো সুন্দর কাউকে দেখিনি। ইস, একটু জন্য মিস হয়ে গেল। তোমার বিয়ের পরে তোমার সঙ্গে আলাপ হলো। তুমি যদি আমাকে তোমার হাজবেন্ড হিসেবে পেতে তাহলে আজ ব্যাপারটা অন্যরকম হতো। রৌনকের কথা শুনে নয়নার খুব খারাপ লাগে, কারণ রৌনক আজ যেভাবে শ্রেয়ার প্রশংসা করছে এভাবে সে কখনো নয়নার প্রশংসা করেনি, বরং সব সময় তাকে ছোট করে এসেছে। কিন্তু তারপরেও নয়না তাকে ভালোবেসে গেছে। এই নিয়ে সে রৌনককে কখনো কিচ্ছু বলেনি। তবে আজ ওর সামনেই রৌনক যেভাবে শ্রেয়ার প্রশংসা করতে শুরু করেছে তাতে নয়নার খানিকটা রাগই হয়। ঠিক এই সময় অন্য একটা মেয়ে এসে নয়নাকে ডাকে। আমি একটু আসছি। এই বলে নয়না চলে যায়। নয়না চলে যেতে রৌনক শ্রেয়ার হাতটা ধরে নেয়।
তারপর ওর হাতের উপর হাত বুলিয়ে বলে, তুমি সত্যিই খুব সুন্দরী শ্রেয়া। আমরা কি বন্ধু হতে পারি? আর আমি তোমাকে এখন একটা হাগ করতে পারি? রৌনকের এই আচরণ শ্রেয়ার ভীষণ খারাপ লাগে। রৌনকের কথা শুনে শ্রেয়ার মনে মনে ওর উপরে রাগ হয়। শ্রেয়া রুদ্র ছাড়া অন্য কারোর স্পর্শ একদমই সহ্য করতে পারে না, আর রৌনকের উদ্দেশ্য সে খুব ভালো করে বুঝতে পারছিল। তাই রৌনক ওর দিকে এগোতে গেলে শ্রেয়া প্রচন্ড রেগে গিয়ে ওকে ধাক্কা দেয়। আচমকা শ্রেয়ার দেওয়া ধাক্কা খেয়ে রৌনক সোজা ছিটকে পড়ে মাটিতে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। রৌনক প্রচন্ড রেগে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। আজ অব্দি কোনো মেয়ে কোনোদিন ওর সঙ্গে এমন আচরণ করেনি। রৌনক যেহেতু দেখতে শুনতে ভালো আর বেশ ভালো কথা বলতে পারে, তাই আজ অব্দি ও যে মেয়ের সঙ্গেই কথা বলেছে সেই ওকে দেখে বা ওর কথা শুনে ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। শ্রেয়া ওর জীবনে দেখা প্রথম মেয়ে যে কিনা ওকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শ্রেয়া রৌনকের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে ওঠে, তুমি মনে হয় ইন্ডিয়ান মেয়েদের ঠিক মতো চেনো না। আমরা সুন্দরী হয়ে বা না হয়ে আমরা কিন্তু ভয়ঙ্কর হতে পারি, এটা তোমার জানা উচিত ছিল। আমাদের মান সম্মান নিয়ে আমরা ভীষণ পার্টিকুলার। আর আমরা মানে ইন্ডিয়ান মেয়েরা খুব ভালো করে জানি কি করে তোমার মতো ছেলেদেরকে নিজেদের জায়গাটা চিনিয়ে দিতে হয়। আবারও যদি কখনো আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করো না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আজ শুধু ধাক্কা দিয়েছি, পরের বার এমন কিছু করতে এলে ঠটিয়ে একটা চড় মারবো, আর এমন চড় মারবো যে সারা জীবন সেই চড়ের শব্দ তোমার কানে বাজবে। রৌনক জ্বলন্ত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। এমন সময় নয়না সেখানে চলে আসে। নয়না এসে রৌনককে মাটিতে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি ওর কাছে ছুটে যায়। ওকে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য নিজের হাত বাড়িয়ে দেয়, কিন্তু রৌনক এক ধাক্কায় নয়নার হাতটা সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ায়। নয়না তখন শ্রেয়াকে জিজ্ঞাসা করে, শ্রেয়া, রৌনক পড়ে গেল কি করে? শ্রেয়া রৌনকের দিকে তাকিয়ে জবাব দেয়, আমি কি করে জানবো উনি কিভাবে পড়ে গেলেন? আমি তো শুধু ওনার সঙ্গে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে হঠাৎ করে উনি পড়ে গেলেন। মনে হয় নিচের দিকে টানটা ওনার একটু বেশি। উনি মনে হয় এই ধরনেরই, মানে একটু নিচু স্বভাবের। শ্রেয়ার কথা শুনে নয়না প্রচন্ড রেগে যায়। শ্রেয়া, এসব কি বলছো তুমি রৌনকের ব্যাপারে? ভদ্রভাবে কথা বলো। আর তুমি যে আমাকে বলেছিলে 10 লাখ টাকা দেবে, কোথায় গেল সেই টাকা? সেটা তো এখন আমাকে দাওনি। টাকাটা আমার ঘরে আছে, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলে সে উপরের তলায় নিজের ঘরে চলে যায়। শ্রেয়ার চলে যাবার পর নয়না যত্ন করে রৌনকের মুখে হাত রাখে। রৌনক, তুমি ঠিক আছো তো? রৌনক অবজ্ঞা ভরে নয়নার হাতটা সরিয়ে দেয়। কি হলো বলো না। আরে বাবা, হ্যাঁ আমি ঠিক আছি। সবসময় নেকা নেকা দুশ্চিন্তা করাটা এবার বন্ধ করো না। আমি তো বাচ্চা না, আমাকে একটু একা আমার মতো ছেড়ে দাও। এইভাবে সবসময় আমার পিছনে ঘোরার কি দরকার তোমার? আমি তো বুঝে পাই না। রৌনকের কথা শুনে নয়নার খুব খারাপ লাগে, কিন্তু সে কিচ্ছু বলে না। রৌনক নয়নাকে আবার বলে, আমি জুস আনতে যাচ্ছি, আর প্লিজ দয়া করে আমার পিছনে এসো না। এই কথা বলে রৌনক এগিয়ে যায়, আর নয়নাও তার বন্ধুদের কাছে ফিরে যায়। রৌনক চারপাশে দেখে নিয়ে সোজা উপরে যায়। যেদিকে শ্রেয়া গিয়েছিল সেই দিকেই যায় সে। এদিকে শ্রেয়া নিজের ঘরে এসে আলমারি খুলে টাকার ব্যাগটা বের করতে যায়। ঠিক তখনই কেউ পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ একটা মানুষের স্পর্শ পেয়ে চমকে ওঠে শ্রেয়া। সঙ্গে সঙ্গে পেছন ফিরে লোকটাকে আগে জোরে ধাক্কা দেয়। শ্রেয়ার ধাক্কায় লোকটা কয়েক পা দূরে সরে যায়। শ্রেয়া প্রচন্ড রেগে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকায়, আর চমকে উঠে দেখে সেই মানুষটা রুদ্র। রুদ্রকে সামনে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এক মুহূর্তের জন্য ওর মনে হয়েছিল ওকে অনুসরণ করে হয়তো রৌনক ওর ঘরে ঢুকে এসেছিল। রুদ্র শ্রেয়ার কাছে ওভাবে প্রত্যাখ্যাত হয়ে বেশ অভিমানী হয়ে ওঠে। এখন তুমি কি আমাকে এতটাই অপছন্দ করতে শুরু করেছো যে আমার ছোঁয়াও তোমার পছন্দ হচ্ছে না? তাই তুমি এইভাবে ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিলে? আগেই বলতে পারতে রুদ্রবাবু, আপনি আমাকে এখন থেকে আর ছুঁতেও পারবেন না। না মানে এমনিতেও তো 1 বছরের চুক্তি বসিয়ে রেখেছো। 1 বছর আমি তোমাকে নিজের করে পাবো না। এই 1 বছর আমি তোমার উপরে স্বামীর অধিকারটুকুও দেখাতে পারবো না। আমি সব মেনে নিয়েছি, কি এখন আমি তোমাকে ছুঁতেও পারবো না, তাই তো? ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি থাকো এখানে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সরি 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 রুদ্রবাবু, সরি। রুদ্র অভিমান করে কথাগুলো বলে চলে যেতে উদ্যত হলে শ্রেয়া ছুটে এসে পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখে। সরি, আমি বুঝতে পারিনি যে আপনি এসেছেন। আমি ভেবেছিলাম হয়তো অন্য কেউ, তাই ওইভাবে ধাক্কা দিয়েছি। আমাকে মাফ করে দেবেন প্লিজ। এভাবে রাগ করে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে। রুদ্র শ্রেয়ার হাত ধরে তাকে নিজের সামনে নিয়ে আসে। শ্রেয়ার চোখে অনুতাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র ভালোবেসে 2 হাতে ওর মুখটা তুলে কপট অভিমান করে বলে ওঠে, ঠিক আছে, এত করে যখন বলছো তখন মাফ করে দিতেই পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আজই 1 বছরের চুক্তি শেষ করে দাও, তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি। বিশ্বাস করো শ্রেয়া, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমার থেকে আর দূরে থাকতে ভালো লাগছে না আমার। আচ্ছা, রুদ্রর কথা শুনে শ্রেয়া লজ্জা পেয়ে যায়। তারপর চোখ নামিয়ে হাসি মুখে বলে, তাই হবে। আপনার সঙ্গে আমার 1 বছরের চুক্তি আজই শেষ হলো। এখন থেকে আমি পুরোপুরি আপনার। আমি আর আপনাকে কোনো বাধা দেব না। খুশি? সত্যি? শ্রেয়ার কথা শুনে রুদ্র তাকে কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করে। শোনা, তুমি কি সত্যি সত্যি বলছো? আমি স্বপ্ন দেখছি না? তুমি প্লিজ আরেকবার বলো। আরে কি করছেন? শ্রেয়া রুদ্র পাগলামি দেখে হেসে ওঠে। সে রুদ্রর গালে একটা হাত রেখে চুমু খায়। আপনি কোনো স্বপ্ন দেখছেন না মিস্টার রুদ্রপ্রতাপ ব্যানার্জি, এটা সত্যি।
থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ। আজ রাতে আমাদের মিলন হবে। রুদ্র আস্তে আস্তে শ্রেয়াকে নামিয়ে ওর বুকে জড়িয়ে ধরে। শ্রেয়া রুদ্রর মুখে থ্যাংক ইউ শুনে খানিকটা লজ্জাই পায়। আর এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমরা তো স্বামী স্ত্রী। আর একটা কথা, আমি আসলে আমিও কিন্তু এখন আপনাকে ভালোবাসতে শুরু করে ফেলেছি। রুদ্র শ্রেয়ার কথা শুনে একটু হেসে ফেলে। তারপর শ্রেয়া বলে ওঠে, আচ্ছা আপনি এখন আসুন, বাইরে সবাই রয়েছে, আপনি এখানে থাকলে কেমন দেখাবে বলুন তো? আপনি বাইরে যান, আমি একটু পরেই আসছি। শ্রেয়ার কথা শুনে রুদ্র ওর কপালে একটা চুমু খেয়ে চলে যায়। রুদ্র চলে যাওয়ার পর রৌনক একটা আড়াল থেকে বেরিয়ে আসে। আসলে দরজার বাইরে লুকিয়ে থেকে সে এতক্ষণ শ্রেয়া আর রুদ্রর কথাবার্তা শুনছিল। রুদ্র চলে যাওয়ার পরে রৌনকের মুখে একটা নোংরা হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, শ্রেয়া, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ, এর শোধ তো আমি নেবই। আমি কথা দিচ্ছি আজকের পার্টি শেষ হওয়ার আগে রুদ্র তোমাকে ঘৃণা করতে শুরু করবে। তোমাদের এই প্রেম ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে। এরপর ও নিজেই তোমাকে দূরে সরিয়ে দেবে। আজ রাতে তোমাদের মিলন হবে বলছিলাম না, আমি থাকতে সেটা কিছুতেই হতে পারবে না। দরজার বাইরে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে হাসতে থাকে রৌনক। শ্রেয়া, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ, এর শোধ তো আমি নেবই। আমি কথা দিচ্ছি আজকের পার্টি শেষ হওয়ার আগেই রুদ্র তোমাকে ঘৃণা করতে শুরু করবে। তোমাদের এই প্রেম ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে। এরপর ও নিজেই তোমাকে দূরে সরিয়ে দেবে। আজ রাতে তোমাদের মিলন হবে বলছিলাম না, আমি থাকতে সেটা কিছুতেই হতে পারবে না। দরজার বাইরে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে হাসতে থাকে রৌনক। ওখান থেকে তারপর রৌনক নিচে নেমে যায়। কিছুক্ষণ পর শ্রেয়া হাতে একটা ব্যাগ নিয়ে নিচে নামে আর তারপর নয়নার কাছে যায়। নয়না তখন রৌনকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। শ্রেয়া নয়নাকে ডাকে, দিদি এই নাও তোমার টাকা। নয়না শ্রেয়ার গলা শুনে ওর দিকে তাকায়। শ্রেয়ার হাতে টাকার ব্যাগটা দেখে ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। নয়না শ্রেয়ার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে রৌনককে দেয়। এই নাও রৌনক, তোমার টাকা। রৌনক হাসি মুখে টাকার ব্যাগটা নিয়ে নেয়। তারপর শ্রেয়াকে একবার দেখে। শ্রেয়াও রৌনককে একটু কড়া চোখে দেখে নিয়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু তখন রৌনক আচমকাই শ্রেয়ার হাতটা ধরে টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে। রৌনকের এই আচরণ দেখে শ্রেয়া আর নয়না দুজনেই চমকে ওঠে। শ্রেয়া রেগে যায় রৌনকের উপরে। আরে এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে? তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? আমি তোমাকে বলেছিলাম যে আবারও যদি কখনো আমার ধারে কাছে আসার চেষ্টা করো তাহলে আমি ঠাটিয়ে চড় মেরে তোমার গাল লাল করে দেবো। এরকম ভুল করলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে, তোমাকে বলে দিচ্ছি। তো তোমার চর মারতে ইচ্ছে হলে মারো না। রৌনক শ্রেয়ার দিকে নিজের গা লিখিয়ে দেয়। কে বারণ করেছে তোমার চর মারতে? অ্যাটলিস্ট এই অজুহাতে তোমাকে ছুঁতে তো পারবো। শ্রেয়া ওর সাহস দেখে অবাক হয়ে যায়। সে আরো রেগে গিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। রৌনক হাসতে হাসতে শ্রেয়ার হাতটা টেনে ধরে ওর হাতে চুমু খেতে শুরু করে। রৌনকের এই আচরণ দেখে শ্রেয়া সবার সামনে তাকে সত্যি ঠাস করে একটা চড় মারে। চড়ের শব্দ শুনে সবাই ওদের দিকে ঘুরে তাকায়। রুদ্র এটা দেখে শ্রেয়ার কাছে আসে। শ্রেয়া, তুমি ওকে চর মারতে গেলে কেন? ও তোমার সঙ্গে অসভ্যতা করছিল। সত্যি করে বলো, ঠিক কি করছিল তোমার সঙ্গে? হ্যাঁ রুদ্র বাবু। এরই মধ্যে শান্তনু ছুটে চলে এসেছে। সেও প্রচন্ড রেগে রৌনকের দিকে তাকিয়ে রয়েছে। শ্রেয়া রুদ্রকে সমস্তটা বলতে থাকে। এই ছেলেটা আমার সঙ্গে অসভ্যতা করছিল, আমি ওকে আমার কাছে আসতে বারণ করেছি, আমাকে টাচ করতে বারণ করেছি, কিন্তু তা সত্ত্বেও ও জোর করে আমার হাত ধরে চুমু খাওয়ার চেষ্টা করছিল। তাই আমি বাধ্য হয়েছি সবার সামনে ওকে চড় মারতে। শ্রেয়ার মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই রুদ্র হাতটা মুঠো বাঁকিয়ে রৌনকের মুখ লক্ষ্য করে সজোরে একটা ঘুষি মারে। এত জোরে ঘুষি মারে যে রৌনক ছিটকে কয়েক হাত দূরে মাটিতে পড়ে যায়। রুদ্র এক মুহূর্ত দেরি না করে রৌনকের গলাটা চেপে ধরে ওকে তুলে দাঁড় করায়। তারপর আবারও মারতে যায় আর ঠিক তখনই রৌনক বলে ওঠে, আহ, ও মিথ্যে কথা বলছে এগুলো সব। আমাকে শ্রেয়া এখানে ডেকে এনেছে, আর ও চেয়েছিল বলেই তো আমি ওর হাতে চুমু খেতে যাচ্ছিলাম। এখন কয়েকজন দেখে ফেলেছে সেই ঘটনাটা, আর ও কিভাবে কভার আপ করবে সেই জন্য এরকম ভাবে সত্যি শাস্তি চাইছে। আর ও তো আমার সঙ্গে রাত কাটাতেও চেয়েছিল, আমি চাইছিলাম না, সেই জন্য তোমাকে টাকা অফার করলো। রুদ্র রৌনকের কথা শুনে কলারটা চেপে ধরে দৃঢ়ভাবে বলল। এসব কি আজে বাজে কথা বলছো? রৌনক রুদ্রর হাত কলার থেকে সরিয়ে দেয়। আমি আজে বাজে বলছি না, সত্যি বলছি। শ্রেয়া আমাকে তো সিডিউস করতে চাইছিল। ও তো বললো যে তোমার সঙ্গে ওর এখনো স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তোমাদের বিয়ের এতগুলো মাস কেটে গেলেও এখনো সেই অর্থে তোমাদের ফুলসজ্জা হয়নি। ও না বললে এগুলো আমি কি করে জানবো? এগুলো তো তোমাদের দুজনের দাম্পত্যের গোপন কথা। কিন্তু তোমার স্ত্রী শ্রেয়া এই সমস্ত কথা আমাকে বলেছে। ওর সঙ্গে রাত কাটানোর জন্য আমাকে এতগুলো টাকা দিয়েছে। না, কথাটা বলি রৌনক রুদ্রকে শ্রেয়ার দেওয়া টাকার ব্যাগটা দেখায়। রুদ্র এই ব্যাগটা দেখে চমকে ওঠে, কারণ ওর মনে পড়ে যায় সত্যি সে অফিস থেকে শ্রেয়াকে এই ব্যাগে করে টাকা পাঠিয়েছিল। রুদ্র আহত দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায়। শ্রেয়া এই দিকে রৌনকের কথা শুনে ঘাবড়ে গেছে। রুদ্র ওর দিকে তাকাতেই শ্রেয়া ওর কাছে এগিয়ে আসে। রুদ্রবাবু এইসব মিথ্যে কথা, এগুলো সত্যি নয়, আমি আপনাকে বলছি আসলে। শ্রেয়া কথা বলা শুরু করা মাত্রই রুদ্র হাত তুলে ওকে থামিয়ে দেয়। তারপর সমস্ত অতিথিদের দিকে তাকিয়ে থমথমে গলায় বলে ওঠে, পার্টি শেষ, আজকে আপনারা সবাই এখান থেকে চলে যান প্লিজ। রুদ্র গলা শুনে সবাই আস্তে আস্তে বেরোনোর পথ ধরে। পার্টি এরিয়াতে শুধু রুদ্র, শ্রেয়া আর ওদের পরিবারের অন্যান্য লোকেরা আর রৌনক দাঁড়িয়ে আছে। রুদ্র একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে।
সে নিজের হাঁটুর উপর কমিয়ে রেখে আঙুল দিয়ে নিজের চুল খামচে ধরে রয়েছে। শ্রেয়া রুদ্রর সামনে হাঁটু কেড়ে বসে রয়েছে, ওর চোখে জল। রুদ্রবাবু, বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। ও নয়নাদির বয়ফ্রেন্ড। নয়নাদির কাছে ও টাকা চেয়েছিল কারণ ও নাকি নিজের ব্যবসা শুরু করতে চায়। নয়নাদি আমাকে সেই কথা বলে, আর তাই আমি টাকাটা চেয়েছি আপনার কাছ থেকে। এই ছেলেটা এখন আমার নামে মিথ্যে অভিযোগ করছে। বিশ্বাস করুন রুদ্রবাবু, আমি তো ছেলেটাকে ভালো করে চিনিও না। আজকের এই পার্টিতে আমার ওনার সঙ্গে আলাপ হয়েছে। হ্যাঁ, সকালবেলা মলে নয়নাদির সঙ্গে ছেলেটাকে দেখেছিলাম, কিন্তু তখন আমাদের কথা হয়নি। ও নয়নাদিকে টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিল। আমার কথা বিশ্বাস না হলে আপনি নয়নাদিকে জিজ্ঞেস করুন। নয়না। রুদ্র শ্রেয়ার কথা শুনে নয়নার দিকে তাকায়। ও যা বলছে সেসব সত্যি? ওই ছেলেটাকে তুই চিনিস? না 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 দাদা। নয়না এমনিই ঘাবড়ে গিয়েছিল, এখন আরো বেশি ভয় পেয়ে যায়। তাই রুদ্রর প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে সে অস্বীকার করে। আমি তো এই ছেলেটাকে চিনি না। কে এই ছেলেটা? আর বৌদি বা কোন টাকার কথা বলছে এসব তো কিছুই আমি জানি না। ইনফ্যাক্ট বৌদির সঙ্গে আমার কোথায় বা কথা হয়, তার উপর বৌদি তুমি মিথ্যা কেন বলছো? তুমি আজ সকালে আমাকে আবার কখন মলে দেখলে? আমি তো সকালবেলা কলেজে গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস না করলে আমার কলেজে ফোন করে আমার অ্যাটেন্ডেন্স যাচাই করে নিতে পারে। আমার কোনো প্রবলেম নেই। শ্রেয়া নয়নার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকায়, তারপর রুদ্রর দিকে মুখ ফেরায়। রুদ্র খুবই রেগেছিল, সে এবার সত্যি রাগী চোখে শ্রেয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। আমি তো এই ছেলেটাকে চিনি না। কে এই ছেলেটা? আর বৌদি বা কোন টাকার কথা বলছে এসব তো কিছুই আমি জানি না। ইনফ্যাক্ট বৌদির সঙ্গে আমার কোথায় বা কথা হয়, তার উপর বৌদি তুমি মিথ্যা কেন বলছো? তুমি আজ সকালে আমাকে আবার কখন মলে দেখলে? আমি তো সকালবেলা কলেজে গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস না করলে আমার কলেজে ফোন করে আমার অ্যাটেন্ডেন্স যাচাই করে নিতে পারে। আমার কোনো প্রবলেম নেই। শ্রেয়া নয়নার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকায়, তারপর রুদ্রর দিকে মুখ ফেরায়। রুদ্র খুব রেগেছিল, সে এবার সত্যি রাগী চোখে এক দৃষ্টে শ্রেয়ার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়া নয়নার দিকে তাকিয়ে আবার রুদ্রকে বলে, রুদ্রবাবু, আমি সত্যি বলছি, আজ সকালে নয়নাদির সঙ্গে আমার মলে দেখা হয়েছিল। আমি যখন শান্তনুর সঙ্গে মলে গিয়েছিলাম তখনই আমার নয়নাদির সঙ্গে দেখা হয়েছিল। শান্তনু? রুদ্র শ্রেয়ার কথা শুনে শান্তনুকে জিজ্ঞেস করে, ও সত্যি বলছে? তোরা যখন মলে গিয়েছিলি তখন নয়না ওখানে ছিল, তুই নয়নাকে দেখেছিলি? না দাদা, আমি নয়নাকে তো ওখানে দেখতে পাইনি। শান্তনুর একটা ফোন এসেছিল, ও আমাকে ট্রায়াল রুমে যেতে বলে ফোন ধরতে চলে গিয়েছিল, আর ঠিক তখনই আমার সঙ্গে নয়নাদি দেখা হয়েছিল। শান্তনু যখন ফিরে আসে ততক্ষণই নয়নাদি ওখান থেকে চলে যায়। আমি মিথ্যে কথা বলি না রুদ্রবাবু, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। না না রে দাদা, ও মিথ্যে কথা বলছে। আমি মোটেই আজ মলে যাইনি। আমার কথা বিশ্বাস না হলে আমার বন্ধুদের জিজ্ঞেস করে দেখ। আমার বন্ধুরা তো জানবে আমি আজ কলেজে গিয়েছিলাম কিনা। হ্যাঁ, এটা বলেই নয়না নিজেই তার একটা ফ্রেন্ডকে কল করে ফোনটা স্পিকারে রাখে। রুদ্র তখন নয়নার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে নয়না আজ কলেজে গিয়েছিল কিনা। নয়নার ফ্রেন্ডও নয়নার পক্ষে, সে জানে বাড়ির কেউ প্রশ্ন করলে মিথ্যে বলতেই হবে, তাই সে মিথ্যে কথাই বলে। সে বলে নয়না কলেজে এসেছিল। নয়না বাঁকা চোখে শ্রেয়াকে দেখে, শ্রেয়ার চোখ জলে ভরে উঠেছে। সে রুদ্রর দিকে তাকায়। রুদ্রবাবু, আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আমাকে বিশ্বাস করেন? কি করে তোমাকে বিশ্বাস করবো শ্রেয়া? সব প্রমাণ তোমার বিরুদ্ধে। আজকে যখন পার্টি শুরু হয়েছিল তখন তুমি ওই ছেলেটার সঙ্গে কথা বলছিলে, সেটা আমি লক্ষ্য করেছিলাম। আর যখন আমি মাঝখানে উপরের ঘরে গিয়েছিলাম, পিছন থেকে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তখন তুমি নিজে থেকেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলে। পরে বলেছিলে তোমার মনে হয়েছিল আমার বদলে অন্য কেউ হয়তো চলে এসেছে। কেন শ্রেয়া, তুমি কি আমার স্পর্শ চিনতে পারো না? উত্তর দাও, স্পিক আউট। ওকে, এ সমস্ত কিছু বাদ দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। শুধু একটা কথার উত্তর দাও আমায়, আজ অব্দি যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, আমরা যে অন্যান্য কাপেলদের মতো এখনো কাছাকাছি আসিনি, সেটা তো আমাদের দুজনের খুব ব্যক্তিগত একটা কথা। এই কথাটা তো বাইরের কারো জানার কথা নয়। সেই কথাটা এই ছেলেটা কি করে জানলো? তুমি নিজে আমাকে প্রমিস করিয়েছিলে 1 বছর পর্যন্ত তুমি আমার সঙ্গে তেমন কোনো সম্পর্কে যেতে চাও না। এই কথাটা তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে তৃতীয় কোনো ব্যক্তির জানার কথা নয়। সেই কথাটাও এই ছেলেটা জেনে গেল কি করে? আর আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম, যে ব্যাগে করে টাকাটা পাঠিয়েছিলাম, সেইটা ওর কাছে গেল কি করে? আমি জানি না ওই ছেলেটা কি করে এই সমস্ত কথা জানলো। আমি সত্যি বলছি রুদ্রবাবু, আমি সব কিচ্ছু বলিনি ওকে। আমি শুধু জানি ও আমার নামে যা যা বলেছে সেই সমস্ত কথা মিথ্যে, আর আমি নির্দোষ। কথাটা বলে শ্রেয়া 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। শ্রেয়াকে এভাবে কাঁদতে দেখে রুদ্রর হাত পা শক্ত হয়ে ওঠে। যাই হোক না কেন, সে শ্রেয়াকে কাঁদতে দেখতে পারে না। শ্রেয়া কাঁদলে তার বুকের ভিতরটা চিনচিন করে। শ্রেয়ার কান্না সে সহ্য করতে পারে না। কিন্তু শ্রেয়া যা করেছে সেটাও সে মেনে নিতে পারছে না। রুদ্রর কষ্ট আর রাগের এই লড়াইতে রাগই জয়ী হয়। সে চিৎকার করে নিজের গার্ডদের মধ্যে একজনকে ডাকে। রুদ্র ডাক শুনে সেই গার্ডটি ভিতরে আসে। শ্রেয়াকে এক্ষুনি ইন্ডিয়া ছেড়ে দিয়ে আসতে হবে। রুদ্র। রুদ্রর মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। অবন্তিকা দেবী এগিয়ে আসেন। এসব তুমি কি কথা বলছো মা রুদ্র? প্লিজ, আমি চাই না এখন আর কেউ আমাদের দুজনের মধ্যে কথা বলুক।
শ্রেয়াকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি আর এখন আমি ঠিক করছি আজকের পর থেকে ও আর এখানে থাকবে না, ওকে ইন্ডিয়া ফিরে যেতে হবে। শ্রেয়া রুদ্রর দিকে তাকায়। রুদ্র তার চোখে জল দেখে নিজের দৃষ্টিটা সরিয়ে নেয়। রুদ্রর এইভাবে দৃষ্টি সরিয়ে নেওয়া শ্রেয়ার হৃদয়ে ছুরির মতো গিয়ে বেঁধে। আজ প্রথমবার রুদ্র তার দিক থেকে চোখ ফিরিয়ে দিয়েছে। শ্রেয়া শক্ত হয়ে দাঁড়িয়ে চোখের জল মুছে নেয়। ঠিক আছে রুদ্রবাবু, আপনি যা বলছেন সেটাই হবে। আপনি যখন এটাই চান তাহলে তাই হোক। আপনি যখন আমাকে বিশ্বাসই করেন না, তাহলে আর আমার এখানে থাকার কোনো মানেও হয় না। আমার এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো। যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে থাকার তো কোনো অর্থও নেই। এই বলে সে এক কাপড়ে বাড়ির বাইরে চলে যায়। রুদ্রর গার্ডরাও শ্রেয়ার পিছু পিছু বেরিয়ে আসে। রুদ্র এরপর রৌনকের হাত থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে নিজের ঘরে চলে যায়। অন্যরাও ফিরে যায় একে একে। শান্তনু রেগে নয়নার দিকে তাকায় আর তখনই সেও বাড়ি থেকে বেরিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর রৌনক নয়নার কাছে আসে। এটা কি হলো? তোমার দাদা তো আমার কাছ থেকে টাকার ব্যাগটাও নিয়ে চলে গেল। এখন ওই টাকাটা কোথায় পাবো? তোমাকে কিন্তু টাকাটা এনে দিতে হবে আমায়। একদম বাজে কথা বলবে না। নয়না হঠাৎই প্রচন্ড রেগে যায়। সবকিছু হয়েছে তোমার জন্য। তোমার টাকার দরকার ছিল আর সেটা তুমি পেয়ে গিয়েছিলে। তুমি টাকাটা নিয়ে চুপচাপ চলে গেলেই তো হতো, কোনো ঝামেলাই হতো না। তাহলে কিন্তু না, তা না করে তুমি ইচ্ছে করে শ্রেয়ার গায়ে হাত দিলে আর ওর সঙ্গে ডিসরেসপেক্টফুল আচরণ করার চেষ্টা করেছিলে। আমি তো বুঝেছি যে সেই কারণেই শ্রেয়া তোমার গায়ে হাত তুলেছিল, আর তাই তো এত সব কাণ্ড হলো। আমার কাছে এখন আর কোনো টাকা নেই, ওকে? আমি আর তোমাকে টাকা দিতেও পারবো না। তুমি এখন এখান থেকে যেতে পারো। রৌনক প্রথমবার নয়নার এই রূপ দেখলো। নয়না কখনো ওর কথার উপর কোনো কথা বলেনি। রেগে গিয়ে কথা বলা তো দূরের কথা। উল্টে কারণে অকারণে রৌনক রেগে গেলে নয়না সবসময় ওকে তুষ্ট করার চেষ্টা করেছে। তাই রৌনক পাল্টা রাগ দেখিয়ে বলল, ভালো করে ভেবে দেখে নাও নয়না। হ্যাঁ, আমি যদি একবার এখান থেকে চলে যাই তাহলে সারা জীবন তুমি আর আমাকে দেখতে পাবে না। যতই টাকা আমি কিন্তু আর সাড়া দেবো না, তোমার কাছে ফিরে আসবো না। আসতে হবে না। আমি চাইও না যে তুমি ফিরে আসো। তোমার সঙ্গে থাকার কোনো ইচ্ছে আমার নেই। গেট আউট ফ্রম হিয়ার। এই বলে নয়না রৌনকের জন্য আর অপেক্ষা না করে ছুটে নিজের ঘরের দিকে চলে যায়। রৌনক মুঠো পাকিয়ে নিজের হাতেই একটা ঘুষি মেরে দাঁত কিড়মির করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, অচেনা বন্ধনের ৩ নম্বর পর্বটি এখানেই শেষ হলো। রুদ্র আর শ্রেয়ার সম্পর্কের এই নতুন মোড় কোন দিকে নিয়ে যাবে তাদের? শ্রেয়া কি পারবে রুদ্রর ভালোবাসার পেছনে সেই গোপন সত্যিটা আবিষ্কার করতে, নাকি ভুল বোঝাবুঝি আরও বাড়বে? সেই সব প্রশ্নের উত্তর জানতে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি অডিও স্টোরি বাড়িতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব শিগগিরই ফিরছি পর্ব 4 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।